দেখো, সেলের ক্ষেত্রে আমরা একটা ক্লাস এর আগে হয়েছে, তাতে যতদূর সম্ভব আমার মনে পড়ছে প্রোক্যারিওটিক সেল পর্যন্ত হয়েছে। আজকে ইউক্যারিওটিক সেল থেকে হবে, তাই তো? আর একটা বই লাগবে। দেখো, এনসিআরটি পেজ নাম্বার 129। 129। এবার নতুন পুরনো বই অনুযায়ী একটু আধটু এদিক ওদিক হতে পারে। হুম। পেজ নাম্বার 129। ওকে, দেখো, ইউক্যারিওটিক সেল। দেখো, ইউক্যারিওটিক সেল, the eukaryotes include all the protists, plant, animals and fungi. আমরা 5 কিংডম ক্লাসিফিকেশনে যে 5টা কিংডম আমরা ক্লাস 9-এ যখন পড়েছিলাম তখন 5টা কিংডমকে পেয়েছিলাম, ঠিক আছে? এই পাঁচটা এই 5টা কিংডমের মধ্যে ছিল মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গাই, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া। এর মধ্যে দেখো, আমাদের যে মোনেরা গ্রুপ, সেই মোনেরা প্রোক্যারিওটিক সেলে চলে গেছে সেই হিসাবে আর কি, যদি 5 কিংডম ক্লাসিফিকেশন অনুযায়ী দেখি। আর তারপরের যে 4টে, তারা ইউক্যারিওটসে রয়েছে, সেটা হলো প্রোটিস্টা, প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গাই। এখানে তো অবশ্যই হোয়াইটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী নাই, সেই জন্য সেই হিসাবে কিন্তু প্ল্যান্টি বা অ্যানিমালিয়া এসব বলা হয়নি। নর্মালি প্ল্যান্টস, অ্যানিমালস এসব বলা হয়েছে, এবং ফাঙ্গাইও কেউ আগে নিয়ে আসা হয়নি, ফাঙ্গাইকে কিন্তু অ্যানিমালের পরে দেওয়া হয়েছে। যাই হোক, এই 4টে গ্রুপ রয়েছে যাদেরকে আমরা ইউক্যারিওটিক অর্গানিজম বলি। In eukaryotic cells, there is an extensive compartmentalization of cytoplasm through the presence of the membrane-bound organelles. একটা ইউক্যারিওটিক সেল, সেটা ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলার হতে পারে। যেহেতু আমরা সেল বলছি, তাহলে বলবো অর্গানিজমটা ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার হতে পারে, সেল তো একটাই হবে। তো সেক্ষেত্রে সেলটার বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করার যে প্রসিডিওর, সেটা বিভিন্ন মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস দিয়ে হয়েছে। হ্যাঁ, তাতে মেনলি এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হচ্ছে, কিন্তু এখানে ওরম উল্লেখ করা হয়নি। জাস্ট বলেছে যে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল দিয়ে সেলটার যে সাইটোপ্লাজম, তাকে বিভিন্ন কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে? ইউক্যারিওটিক সেলস প্রসেস অ্যান্ড অর্গানাইজড নিউক্লিয়াস উইথ এ নিউক্লিয়ার এনভেলপ। আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে এনভেলপ দেখতে পাইনি, আমরা তখন প্রোক্যারিওটিক সেলে দেখেছিলাম যে এটা যদি প্রোক্যারিওটিক সেল হয়, লাইক ব্যাকটেরিয়া, সেখানে আমরা জেনো4 কে এইভাবে এঁকে দিয়েছিলাম, মানে সেটাই হলো নিউক্লিয় জালিকা আর কি। হ্যাঁ, তো সেই অর্থে ক্রোমাটিন ফাইবার যদি ধরি, আর আরো বাকি 3টে অংশ নিয়ে নিউক্লিয়াস তৈরি হয়, যেটা প্রোক্যারিওটিক সেলে ছিল না, কিন্তু ইউক্যারিওটিক সেলে ট্রু নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের যে 4টে অংশ, সেই 4টে অংশই বর্তমান। তো সেটাই বলছে যে নিউক্লিয়াস, অর্গানাইজড নিউক্লিয়াস মানে ট্রু নিউক্লিয়াস উইথ এ নিউক্লিয়ার এনভেলপ, মানে পর্দা, নিউক্লিয় পর্দা দ্বারা আবৃত রয়েছে। In addition, eukaryotic cells have a variety of complex locomotory and cytoskeletal structure. মানে এছাড়াও ইউক্যারিওটিক সেলের মধ্যে বিভিন্ন রকমের লোকোমোটরি কমপ্লেক্স স্ট্রাকচার রয়েছে। লোকোমোটরি অর্গান মানে হলো যারা মুভমেন্টে হেল্প করে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে সেই সমস্ত মুভমেন্টে হেল্প করা স্ট্রাকচার এর কমপ্লেক্সিটি আছে এবং তার ভ্যারাইটিও আছে। এবং সঙ্গে সাইটোস্কেলিটাল স্ট্রাকচার রয়েছে, মানে সাইটোপ্লাজমের মধ্যে যে স্কেলিটন রয়েছে তাকে সাইটোস্কেলিটন বলা হয়। আমরা আগের দিনে বোর্ডে পড়েছিলাম সাইটোস্কেলিটন, সেই সাইটোস্কেলিটাল স্ট্রাকচার এখানে রয়েছে। আচ্ছা, দেয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোম, যেটা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম ফর্ম করলো না, কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে ক্রোমোজোম ফর্ম করে। আমরা আগের দিনই জাস্ট সেল ডিভিশন করানোর সময় বলেছিলাম যে ইউক্যারিওটিক সেলে কেন ক্রোমোজোম ফর্ম করে, সেটা হলো হিস্টোন প্রোটিনের জন্য। প্রোক্যারিওটিক সেলে হিস্টোন প্রোটিন নাই, সেই জন্য প্রোক্যারিওটিক সেলে ক্রোমোজোম ফর্ম করে না। কিন্তু এখানে অবশ্যই ইউক্যারিওটিক সেল পড়ছি, সেই জন্য আমরা বলছি দেয়ার জেনেটিক ম্যাটেরিয়াল ইজ অর্গানাইজড ইনটু ক্রোমোজোমস।
তাহলে আমরা দেখেছি আগের দিন বা তারও আগে আগে দেখেছি যে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুটো আলাদা আলাদা ফরম্যাট, কিন্তু দুটোই কিন্তু সেলের মধ্যে উপস্থিত রয়েছে, একই সময়ে নয়, ভিন্ন সময়ে। মানে নিউক্লিয়াসের যে ক্রোমাটিন ফাইবার তাকে ক্রোমোজোমে কনভার্ট হতে হয়, আবার ক্রোমোজোম খুলে নিউক্লিয়াসে আসতে হয় ফিরে। তো সেটাই বলা হচ্ছে এখানে ইউক্যারিওটিক সেলে কিন্তু সেই ফরম্যাটটি রয়েছে। অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। একই রকম হবে না, সমস্ত ইউক্যারিওটিক সেল একই রকম হবে না, কারণ অর্গানিজমের ওপর বেস করে, এবং একই অর্গানিজমের মধ্যে বিভিন্ন ধরনের সেল থাকবে। যেমন আমাদের বডিতে বিভিন্ন রকমের সেল বিভিন্ন রকমের শেপ সাইজ নিয়ে বসে আছে, বিভিন্ন রকমের তাদের স্ট্রাকচার, হ্যাঁ, তাদের মধ্যেও প্রচুর ভ্যারাইটি আছে। সেটাই বলা হচ্ছে যে অল ইউক্যারিওটিক সেলস আর নট আইডেন্টিক্যাল। Plant and animal cells are different as their former process of soluble plastid and a large vacuole which are absent in animal cells. তিনটে তিনটে পার্টের কথা বলা হয়েছে, যেমন সেল ওয়াল, প্লাস্টিড আর লার্জ ভ্যাকুয়েল, যেগুলো প্ল্যান্ট সেলে উপস্থিত রয়েছে কিন্তু অ্যানিমাল সেলে অ্যাবসেন্ট রয়েছে। On the other hand, animal cells have centriole which are absent in almost all plant cell. ঠিক উল্টো দিকে বলা হয়েছে যে সেন্ট্রিওল, যেটা অ্যানিমাল সেলে প্রেজেন্ট রয়েছে কিন্তু প্ল্যান্ট সেলে অ্যাবসেন্ট রয়েছে। তাহলে এমন কিছু সেল অর্গানেলস বা এনভেলপের জায়গাতেও সেল ওয়াল যেহেতু রয়েছে, এমন কিছু পার্টস রয়েছে যেগুলো কোনোটা সেল কোনোটা ধরো প্ল্যান্ট সেলে আছে অ্যানিমাল সেলে নাই, কোনোটা আবার অ্যানিমাল সেলে আছে প্ল্যান্ট সেলে নাই। পরের দুটো ছবি দেওয়া আছে, একটা অ্যানিমাল সেলের টিপিক্যাল প্ল্যান্ট সেল স্ট্রাকচার এবং অ্যানিমাল সেল স্ট্রাকচারের ছবি দেওয়া আছে। সেগুলো তো আমরা সেল যেহেতু কমপ্লিট করে ফেলেছি বোর্ডের জন্য, তো সেগুলো নতুন করে দেখানোর কিছু নাই, বোঝানোর কিছু নাই, সেগুলো সবই আছে। Let us now look at individual cell organelles to understand their structure and function. প্রত্যেকটা সেল যে অর্গানেলস বা সেলের যে এনভেলপ রয়েছে তাদের একটা একটা করে স্ট্রাকচার আমরা এখানে পড়ে যাব। বোর্ডের জন্য আমরা যেগুলো অনেক বড় বড় করে পড়েছি, এখানে সেগুলো অনেক ছোট ছোট করে পড়বো, এবং এটাই এনসিইআরটির বিশেষত্ব। অ্যাকচুয়ালি এটাই এনসিইআরটি বিশেষত্ব। এখন চলছে পেজ নাম্বার 131, 131, ক্লাস 11 এর 131। আচ্ছা, সেল মেমব্রেন। সেল মেমব্রেন, আমরা সেল মেমব্রেনে মেনলি ফ্লুইড মোজাইক মডেলকে নিয়ে আলোচনা করেছিলাম, এবং তার পাশাপাশি সেল মেমব্রেন অনেকটা বড় ছিল, অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছিল সেল মেমব্রেন। দেখো, দ্য ডিটেল স্ট্রাকচার অফ সেল মেমব্রেন ওয়াজ স্টাডিড অনলি আফটার দ্য অ্যাডভেন্ট অফ ইলেকট্রন মাইক্রোস্কোপ ইন 1950s। যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা সেলের ডিটেল স্টাডি আমরা করতে পারছিলাম না। তো অবভিয়াসলি সেল মেমব্রেনের ক্ষেত্রে ডিটেল স্টাডি আমরা করতে পারছিলাম না। তো যখন 1950-তে ইলেকট্রন মাইক্রোস্কোপ, নল এবং রুস্কার নাম আমরা তখন বোর্ডের জন্য পড়ে রাখতে বলেছি, যারা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপ যখনই আবিষ্কার হলো, একটা নর্মাল স্ট্রাকচারের প্রায় 2 লক্ষ গুণ বড় দেখা যাবে সেই রকম মাইক্রোস্কোপ। হ্যাঁ, তো সেখানে কিন্তু সেল মেমব্রেন স্টাডি করা সম্ভব হলো। আর সেটাই বলছে the detailed structure of the cell membrane was studied only after the advent of, মানে এখানে অ্যাডভেন্ট মানে আবিষ্কার করা, advent of electron microscope in 1950s. Meanwhile, chemical studies on the cell membrane, especially in human red blood cells, মানে RBC, enabled the scientists to deduce the possible structure of plasma membrane. মানে আরবিসির রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, হ্যাঁ, যাকে আরবিসি বলি আমরা, তার যে সেল মেমব্রেন তার উপরই অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে সেল মেমব্রেনের উপর স্টাডিটা হয়েছে আর কি। হ্যাঁ, এটা একটা সুবিধা আছে, কারণ দেখো ওর কোনো অর্গানেলস নাই। সেল মেমব্রেন অন্য জায়গায় যদি আমরা আলোচনা করি, অ্যানিমাল সেল হোক বা প্ল্যান্ট সেল হোক, তাহলে সমস্যা কি রয়েছে যে সেল মেমব্রেনের সঙ্গে অ্যাসোসিয়েট রয়েছে এমন সেল অর্গানেলস, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার সঙ্গে জুড়ে থাকে। আরবিসির ক্ষেত্রে সুবিধা কি হলো, আরবিসির ক্ষেত্রে সেল ওয়াল নাই যেহেতু প্ল্যান্ট সেল, আবার ভিতর দিকে সেল অর্গানেলসও নাই, তাহলে না ভিতরে কেউ আছে না বাইরে কেউ আছে, তাহলে আরবিসি একাই আছে, মানে আরবিসি সেল মেমব্রেন একাই রয়েছে, তারা বাইরেও কেউ নাই ভেতরেও কেউ নাই। যদি প্ল্যান্ট সেল নিয়ে আলোচনা করতাম তাহলে সেল মেমব্রেনের বাইরের দিকে সেল ওয়াল থাকতো, সেল মেমব্রেনের ভিতর দিকে অ্যাটলিস্ট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতো, বাকি কেউ থাকতো না থাকতো আরো ভেতর দিকে আছে ধরে নিলাম, অসুবিধা হতো। আবার যদি অ্যানিমাল সেলে বলি, তাহলে তার সেল মেমব্রেন দিয়ে শুরু হলেও তার ভিতরে অ্যাটলিস্ট সেল অর্গানেলস গুলো থাকতো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার গায়ে জুড়ে থাকতো। তাহলে এখানে আরবিসি স্ট্রাকচারে যেহেতু সে স্পেশাল, কারণ তার কোনো নিউক্লিয়াস নাই,
নিউক্লিয়াস নেই মানে আর কেউ নেই, কোনো সেল মেমব্রেন, কোনো সেল অর্গানেলস নেই। অন্য সেল হলে কি হতো, একটা যদি অন্য সেল আমাকে দেখাই, তাহলে এখানে যদি আমি নিউক্লিয়াস দেখাই, তাহলে এখান থেকে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুরু হলো, যা প্লাজমা মেমব্রেন পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা প্লাজমা মেমব্রেনের যখন স্টাডি করতে যাব তখন কিছু হলেও অসুবিধা হতো, কিন্তু আরবিসির ক্ষেত্রে সুবিধা, কারণ এখানে শুধুই ভেতরে প্যাক করা আছে হিমোগ্লোবিন, আর কিছুই নাই। তার মানে এর আছে তো আছে, একটা জিনিসই একমাত্র স্টাডি করার মতো রয়েছে হিসাব মতো, মানে যদি অর্গানেলস বা এনভেলপের উপর বেস করে বলি, সেটা হলো সেল মেমব্রেন। আর এই জন্য আরবিসি কে বেছে নেওয়া হয় সেল মেমব্রেনের স্টাডি করার জন্য। ওকে। আচ্ছা, দিস স্টাডিজ শোড দ্যাট the cell membrane is mainly composed of lipids and proteins। হ্যাঁ, আমরা দেখেছি যে ইউনিট মেমব্রেন মডেল, রবার্টসনের যে ইউনিট মেমব্রেন মডেল, তাতে পিএলপি স্ট্রাকচার ছিল, এবং তারপরে ফ্লুইড মোজাইক মডেল যখন এলো তখন পিএলএলপি এলো, প্রোটিন লিপিড লিপিড প্রোটিন এলো। তো যাই হোক, সেক্ষেত্রে প্রথমে সেটাই বলা হচ্ছে যে প্লাজমা মেমব্রেন ইজ মেনলি কম্পোজড অফ লিপিডস এন্ড প্রোটিনস। The major lipids are phospholipids that are arranged in a bilayer। ফসফোলিপিডের স্ট্রাকচার এর আগে আমরা দেখেছি, এবং যদি এটা কোনো কারোর ক্ষেত্রে মেমব্রেন হয় আর মেমব্রেনের থিকনেস হিসাবে আমরা এটাকে ধরে নিই, তাহলে সেখানে বলা হচ্ছে এখানে যে লিপিড রয়েছে তার মধ্যে যে মেন লিপিড আর কি, সেটা হলো ফসফোলিপিড। সেই ফসফোলিপিড দেখতে এরকম আমরা দেখেছি, যে একটা করে মাথার মতো অংশ থাকে আর দুটো লেজের মতো অংশ থাকে। এই মাথার মতো অংশটাকে পোলার এন্ড বলা হয়, আর লেজের মতো অংশটাকে নন পোলার এন্ড বলা হয়। তো প্রথম যখন রবার্টসন তার মডেল দিচ্ছেন তখন বলেছিলেন প্রোটিন, লিপিড, প্রোটিন। তারপরে যখন সিঙ্গার নিকলসন দিচ্ছেন ফ্লুইড মোজাইক মডেল, তখন বললেন হ্যাঁ ঠিকই আছে, তবে লিপিডের বাই লেয়ার রয়েছে, দুটো লিপিড রয়েছে। তবে আগেও বলেছি এখনো বলছি, তুমি যদি ভাবো যে এইভাবে আছে যে লিপিডের দুটো লেয়ার রেখেছেন, আচ্ছা বুঝেছি, তার মানে প্রোটিনের বাইরের দিকে একটা লেয়ার আছে আর ভিতর দিকে আর একটা প্রোটিনের লেয়ার আছে, না এইভাবে নাই, এইভাবে নাই। সেই জন্য তো আমরা মোজাইক মডেল পড়েছি, যে কেমন ভাবে আছে সেটা জানার জন্য। ঠিক আছে, ভিতরে আছে, ভিতরে বাইরে করে আছে, এমন নয় যে এর উপর একটা লেয়ার দেওয়া আছে, এর বাইরে ভিতর দিকে একটা লেয়ার দেওয়া আছে প্রোটিনের, এমন নাই। বোঝা গেল? মানে পিএলএলপি হোক বা পিএলপি হোক, তার কোনোটারই মানে এমন নয় যে বাইরের দিকে একটা, ওই কেকের যেমন হয় না, সেরকম কোনো ব্যাপার নাই যে একটা কেকের এই স্ট্রবেরির একটা লেয়ার এলো, তারপর চকলেটের একটা লেয়ার এলো, বা এই একটা লেয়ার এলো, এরকম কিছু নাই। ঠিক আছে, ওইটার মধ্যেই আছে যা থাকা। বোঝা গেল কি বললাম? তাহলে সেটাই বলা হচ্ছে যে এখানে মেমব্রেনের ক্ষেত্রে যে লিপিড রয়েছে সেটা মেনলি ফসফোলিপিড। আর ফসফোলিপিড এরকম, আর সেটা বায়োমলিকুলস, যারা 11 এ রয়েছে বায়োমলিকুলস যখন পড়বো তখন ফসফোলিপিডের ডিটেলস আমরা দেখবো। আর যারা ক্লাস 12 এ আছে তারা অলরেডি দেখে নিয়েছে ফসফোলিপিডের স্ট্রাকচার কিভাবে তৈরি হয়েছে। ঠিক আছে। আচ্ছা, the major lipids are phospholipids that arranged in a bilayer. Also, the lipids are arranged within the membrane with the polar head towards the outer sides and the hydrophobic tail towards the inner part। হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক দু রকম নেচার এখানে আছে। এই যে পোলার এন্ড রয়েছে, এই পোলার এন্ডে অ্যালকোহল আছে, আর অ্যালকোহল জলের কাছাকাছি থাকতে পারে, আর সেই জন্য পোলার এন্ড সবসময় বাইরের দিকে অথবা ভিতর দিকে মুখ করে আছে। কারণ সাইটোপ্লাজমের মধ্যেও জল আছে, আউটার সারফেসেও জল আছে, মানে সেলের বাইরে ইন্টারসেলুলার স্পেস যদি বলি, তাহলে সেখানেও জল আছে। তাহলে এখানেও জল আছে, এখানেও জল আছে, তা দুটো সারফেসে যদি জল থাকে, তাহলে পোলার এন্ড গুলো জলের কাছাকাছি থাকতে ভালোবাসছে, আর সেই জন্য তাদেরকে হাইড্রোফিলিক ইন নেচার বলা হচ্ছে, মানে জলাকর্ষী, বাংলাতে বললে জলাকর্ষী। ঠিক উল্টো দিকে এই যে লেজ গুলো রয়েছে না, টেল গুলো, যেগুলো নন পোলার এন্ড বলা হচ্ছে, সেগুলো হলো অ্যাকচুয়ালি ফ্যাটি অ্যাসিডের চেন। ফ্যাট তো জলে যায় না, গলে না, সুতরাং তারা জলের কাছাকাছি থাকতে চাইছে না, আর সেই জন্য তারা তাদের মুখগুলোকে ভিতর দিকে করে দিচ্ছে। আর এগুলোকে বলা হচ্ছে হাইড্রোফোবিক ইন নেচার। ফোবিয়া মানে হলো জ্বর, জলবিদ্বেষী, মানে জলের সঙ্গে একটুও ভাব নাই। হ্যাঁ, মানে সেই অর্থে এটা ম্যানিয়া, এটা ফোবিয়া আর কি। হ্যাঁ, তো হাইড্রোফিলিক ইন নেচার, হাইড্রোফোবিক ইন নেচার। ঠিক আছে, এইভাবে ব্যাপারটা রয়েছে আর কি। ওকে। তা যেমন বললাম যে কোনটা ইনার ওয়ার্ডস আছে, কোনটা আউটার ওয়ার্ডস আছে, হ্যাঁ, এইভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ঠিক আছে, তো ব্যাপার হলো যে this ensures that the non-polar tail of saturated hydrocarbons is protected from aqueous environment, যেটা ফিগার 8.4 দেওয়া আছে।
অ্যাকুয়াস এনভায়রনমেন্ট এগুলো রয়েছে, মানে জল, অ্যাকুয়াস এনভায়রনমেন্ট মানে জলজ পরিবেশ আর কি। তাহলে এটা জলজ পরিবেশ, এটা জলজ পরিবেশ। তাহলে এটা সেফলি রয়েছে, কারণ নন পোলার এন্ড যেগুলো যেগুলো লিপিড রয়েছে আর সেগুলো অ্যাকুয়াস এনভায়রনমেন্ট থেকে দূরে আছে, তার মানে এটা সেফ। ওকে, সেটাই বলা হচ্ছে এখানে যে দিস এনশিওরস দ্যাট দ্য নন পোলার টেল অফ স্যাচুরেটেড হাইড্রোকার্বনস ইজ প্রোটেক্টেড ফ্রম অ্যাকুয়াস এনভায়রনমেন্ট। এই যে স্যাচুরেটেড হাইড্রোকার্বনস, এখন বুঝতে পারবে না 11-এ যারা আছো, কারণ ওই যে বললাম বায়োমলিকুলস পড়তে হবে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পড়তে হবে, নাহলে এগুলো এখনই বোঝানো যাবে না। ঠিক আছে, সেটা আমরা বায়োমলিকুলস পড়ে নেবো। ঠিক আছে, তো এটা আর কি মোটামুটি। ইন অ্যাডিশন টু ফসফোলিপিডস, মেমব্রেন অলসো কন্টেন্স কোলেস্টেরল, মানে ওয়ান টাইপ অফ লিপিড, অবশ্যই কোলেস্টেরল। ফসফোলিপিড যেমন একটি লিপিড, কোলেস্টেরলও একটি লিপিড। তো সেটাই বলছে যে ফসফোলিপিড ছাড়াও সেল মেমব্রেনে কোলেস্টেরল রয়েছে। ওকে, আচ্ছা, লেটার বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন ক্লিয়ারলি রিভিলড দ্যাট দ্য সেল মেমব্রেন অলসো প্রসেসেস প্রোটিনস অ্যান্ড কার্বোহাইড্রেট। পরবর্তীকালে বলছে যে এখানে কিন্তু শুধুমাত্র যে ফসফোলিপিড রয়েছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রোটিন বা কার্বোহাইড্রেটের মতো স্ট্রাকচারও রয়েছে। দ্য রেশিও অফ প্রোটিন অ্যান্ড লিপিড ভ্যারিজ কনসিডারেবলি ইন ডিফারেন্ট সেল টাইপস। বিভিন্ন কোষের ক্ষেত্রে প্রোটিন লিপিড কত কি থাকবে না থাকবে এগুলো ভ্যারি করছে, সব সেলে সমান থাকবে না, তাহলে সেল ওয়াইজ সেটা ভ্যারি করবে। এবং অবশ্যই প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, হ্যান ত্যান সবকিছু বলা হচ্ছে যে সেল ওয়াইজ কিন্তু ব্যাপারটা সবসময় ভ্যারি করতে থাকবে, যে এদের রেশিও কিরকম হবে। ইন হিউম্যান বিংস, দ্য মেমব্রেন অফ দ্য ইউক্যারিওটস হ্যাজ অ্যাপ্রক্সিমেটলি 52% প্রোটিন অ্যান্ড 40% লিপিড। ঠিক আছে, এখানে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মানে একদম সরি এরিথ্রোসাইটস এর ক্ষেত্রে বলা ছিল মানে আরবিসি। হ্যাঁ, তাহলে এরিথ্রোসাইট মানে আরবিসি, লোহিত রক্তকণিকা, তার ক্ষেত্রে 52% প্রোটিন রয়েছে আর 40% লিপিড রয়েছে। তাহলে তুমি যদি এইটার স্ট্রাকচার দেখে ভেবে বসো যে লিপিডের পরিমাণই বেশি আছে, প্রোটিন কোথাও কোথাও আছে আর কি, এরকম নয় কিন্তু। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় এটা সেল টু সেল ভ্যারি করছে, এবং সেটা এখানে বলা রয়েছে যে আরবিসি বা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইটস, তার ক্ষেত্রে কত পার্সেন্ট প্রোটিন রয়েছে আর কত পার্সেন্ট লিপিড রয়েছে। তুমি এখন 40 আর 52 যোগ করে 92 হলো, তো ভাবছো 8% আর কোথায় গেল? আরো আছে না, কার্বোহাইড্রেট আছে, এটা তো আছে, ওইসব উপাদানগুলো আরো আছে, সেই জন্য সব পার্সেন্টেজ এখানে এলো না। ডিপেন্ডিং অন দা ডিপেন্ডিং অন দা এজ অফ এক্সট্রাকশন, membrane proteins can be classified as integral and peripheral। মানে এখানে দু রকম প্রোটিনের কথা বলা হচ্ছে, যেটা সেল মেমব্রেন থেকে আইসোলেট করা গেছে, এক্সট্রাক্ট করা গেছে, বার করা গেছে, সেখানে দু রকম প্রোটিন দেখা যাচ্ছে। একটা হলো ইন্টিগ্রাল প্রোটিন, যারা প্রায় এই বাইলেয়ার মেমব্রেন জুড়ে থাকবে তাদেরকে ইন্টিগ্রাল প্রোটিন বলা হচ্ছে, আর পেরিফেরাল প্রোটিন যারা বাইরের দিকে থাকবে তাদেরকে পেরিফেরাল। এমনিতেও তো মানে তো ইন্টিগ্রাল আর পেরিফেরালের মানেই তো তাই, ভিতর দিকে আর বাইরের দিকে। তাহলে লিপিড বাইলেয়ারের ভিতরে মোটামুটি যারা থাকবে তারা সব ইন্টিগ্রাল প্রোটিন। সাপোজ এটা ইন্টিগ্রাল প্রোটিন, আর ধরো কোনো একটা প্রোটিন ধরো এরকম এরকম রয়েছে, তাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলতে পারি। সেখানে দেখা গেল এইদিকে লেয়ারটার বদলে এখানে রয়েছে। হ্যাঁ, তো এরকম থাকে আর কি। তো ইন্টিগ্রাল এন্ড পেরিফেরাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিনস লাই অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন while the integral proteins are partially or totally buried in the membrane। খুব ভাইটাল লাইন রয়েছে এখানে, নিটে কোশ্চেন আছে, সেটা হলো পেরিফেরাল প্রোটিন লাই অন দ্য সারফেস অফ দ্য মেমব্রেন। তার মানে বাইরের দিকে যে প্রোটিন রয়েছে, বাইরে মানে এখানে বুঝতে হবে তোমাকে যে এটা হলো সেলের ক্ষেত্রে, তাহলে এটা যদি তাহলে এটা সাইটোপ্লাজম, না বুঝতে পারলে বলবে এটা সাইটোপ্লাজম। আর এটা তাহলে আউটার সারফেস বা ইন্টারসেলুলার স্পেস যা বলবে। তাহলে বলছে কি হচ্ছে যে পেরিফেরাল প্রোটিন লাই অন দ্য সারফেস মেমব্রেন, তার মানে এখানে পেরিফেরাল প্রোটিন এরকম ভাবে থেকে যাবে, এরকম ভাবে থেকে যাবে সারফেসের উপর, কিন্তু ইন্টিগ্রাল প্রোটিনস আর পার্সিয়ালি অর টোটালি বারিড ইন দ্য মেমব্রেন। তাহলে ইন্টিগ্রাল প্রোটিন কখনোই এরকম করে বেরিয়ে থাকবে না, সোজা কথায় হয় পুরোপুরি চাপা দেওয়া থাকবে, কবর দেওয়া থাকবে, বারিড পুরো চাপা দেওয়া থাকবে মানে পুরো ভেতরে আছে, অথবা পার্সিয়ালি বারিড হতে পারে, মানে অল্প আছে ভেতরে অল্প বাইরে হতে পারে। কিন্তু বাইরের দিকে যে প্রোটিন রয়েছে সে পুরোপুরি বাইরে থাকতে পারে, সে পুরোপুরি বাইরে থাকতে পারে। পেরিফেরাল প্রোটিনের কথা বলা হচ্ছে, বোঝা গেল? এই সাইটোপ্লাজমের দিকে কেন থাকবে? সাইটোপ্লাজমের দিকে থাকা মানেই তো ঝামেলা। আমরা যখন সেই সেল ওয়াল পড়েছিলাম আর ছিটে বেড়ার দেওয়াল নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা দেখবে সেই কাঠি খোঁচার কথা বলেছিলাম একবার। হ্যাঁ, তো
তো বলেছিলাম যদি বাঁশ যদি এক্সট্রা থাকে, কঞ্চি যদি এক্সট্রা থাকে, তাহলে কেন ঘরের ভিতর দিকে রাখবে? যদি বাড়তি হয় তাহলে বাইরের দিকে থাক, কোনো ঝামেলা নাই। ঝামেলা হতেই পারে পাশের বাড়ির সঙ্গে, সেটা আলাদা কথা, কিন্তু ভিতর দিকে থাকলে তো ঝামেলাই ঝামেলা, তাই না? ঘরের মধ্যে খোঁচা এদিকে ওদিকে তো ঝামেলা। তাহলে একটা সেলের ক্ষেত্রে তার প্রোটিন যদি ভিতর দিকে এরকম করে থাকে, তাহলে সেলটার ক্ষেত্রে অসুবিধা হবে। সেটা বুঝে নিতে হবে তোমাকে, যে ভিতর দিকে এরকম থাকবে না, বাইরের দিকে থাকলে থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। কারণ বাইরের দিকে অন্য সেলের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আমরা ডেসমোজোম পড়েছি, সেখানে দেখেছি যে সেল টু সেল অ্যাডহারেন্স এর ব্যাপার আছে। অ্যানিমাল সেলের ক্ষেত্রে একটা সেলের সঙ্গে একটা সেলের যে অ্যাটাচমেন্ট, হ্যাঁ, টাইট জাংশন, বেল্ট জাংশন, গ্যাপ জাংশন, তাই না? ভুলে গেলে চলবে না, এগুলো সব ছিল, এক কথায় আমরা ডেসমোজোম বলতাম। এরা এখানে সেটা পাবো, ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা অ্যাডারেন্স, যার কথাগুলো আমরা বোর্ডের টাইমে বলিনি, টার্ম গুলো বলেছিলাম, কিন্তু বলেছিলাম যে এনসিআরটি পড়ানোর সময় লাইন পাওয়া যাবে, তখন আমরা বলতে পারবো ম্যাকুলা ডেন্সা, ম্যাকুলা অ্যাডারেন্স এর কথা। তখন আমরা ডেসমোজোম বলেছিলাম, টাইট জাংশন, বেল্ট জাংশন, গ্যাপ জাংশন, টোনোফাইব্রিল, এসব বলেছিলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বুঝলাম যে মেমব্রেন প্রোটিন যেগুলো রয়েছে সেই প্রোটিন গুলো কিভাবে রেঞ্জ করে রয়েছে। ওকে, এখানে কিছু ছবিও এখানে দেওয়া আছে, এই ছবিটা দেওয়া রয়েছে সেখানে। এর থেকে ভালো ছবি আমরা অনেক জায়গাতেই পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু এটা এনসিআরটি, হ্যাঁ, সুতরাং ছবি পুরো এরকম করে ধরে স্ক্যান করে নেবে, দিয়ে ছবিটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। ঠিক আছে, পুরো স্ক্যান করে ঢুকিয়ে নিতে হবে, কারণ প্রত্যেকটা ছবি এনসিআরটির ভীষণ ইম্পর্টেন্ট, তাতে আগডুম বাগডুম যা দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ছবি ইম্পর্টেন্ট, এনসিআরটি ছবি কিছুতেই মিস করা যাবে না। ঠিক আছে, পুরো স্ক্যান করে ঢুকিয়ে নিতে হবে। আচ্ছা, নেক্সট পেজ 132. An approved model of structure of cell membrane was proposed by Singer and Nicholson 1972. দেখো 1950s ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হচ্ছে, তারপর 1972 তে গিয়ে প্রায় 22 বছর পরে গিয়ে সিঙ্গার নিকলসন তাদের মেমব্রেন মডেল দিচ্ছেন, আর সেটা ফ্লুইড মোজাইক মডেল। আমরা আগেও অনেকবার বলে রেখেছি, সাল বাড়তি কিছু করার দরকার নাই, কিন্তু এনসিআরটি তে যে সাল আছে তা কিন্তু করতে হবে। মানে এর বাইরে কোনো সাল পড়ার দরকার নেই নিটের জন্য, নিটের জন্য এর বাইরে কোনো সাল পড়ার দরকার নেই। শুধুমাত্র এনসিআরটি তে যে সমস্ত সালগুলো দেওয়া আছে সেগুলো একটু মনে রাখতে হবে, কষ্ট করে আসতেও পারে না আসতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু এটা মনে রাখতে হবে। ওকে। আচ্ছা, ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাজ ফ্লুইড মোজাইক মডেল, ফিগার 8.4 এ যে মডেলটা দেওয়া হয়েছে ওটা ফ্লুইড মোজাইক মডেলের ছবি দেওয়া হয়েছে। অ্যাকর্ডিং টু দিস, দ্য কোয়াসি ফ্লুইড নেচার অফ লিপিড, কোয়াসি ফ্লুইড নেচার, ঠিক আছে, কোয়াসি ফ্লুইড নেচার of lipid enables lateral movement of proteins within overall bilayer. The ability to move within the membrane is measured as its fluidity. মানেটা বুঝবে, মানে এসো, এই যে পোলার এন্ড গুলো আছে না, পোলার নামই দেওয়া হয়েছে পোলার, তার কারণ নিজেদের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, একটা পোলারিটি আছে। তার মানে তোমাকে একটু থ্রিডিতে ভাবতে হবে। বিভিন্ন মানে যদি আহ কোনো জলের জায়গায় বেড়াতে গিয়ে থাকো আর কি, মানে সেটা কোনো ড্যাম হতে পারে, সেটা কোনো বড় কোনো জায়গা হতে পারে যেখানে বেড়াতে গেছো, সেখানে দেখবে বা টিভিতেও দেখতে পারো, ধরো জলের মধ্যে দিয়ে না একটা ব্রিজ তৈরি করেছে, মানে জাস্ট হেঁটে যাওয়া যাবে, আর কিছু বড় হলে বড় গাড়ি দিয়ে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখবে ব্রিজটা যাচ্ছে, যে জায়গায় যাচ্ছ সেটা বসে যাচ্ছে, কিন্তু জলে আসবে না, এরকম পাট 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 করে করে গোটা ট্রাই করা আছে, তুমি হেঁটে চলে যেতে আরামসে চলে যেতে পারো। তাহলে এই যে লিপিডের যে পোলার এন্ড গুলো আছে না, ফসফোলিপিডের পোলার এন্ড গুলো আছে না, ওই পোলার এন্ড গুলো একটা কোয়াসি ফ্লুইড নেচার তৈরি করেছে, একটা তরল মোজাইক মডেল বলেছে না, তাহলে তরল মানে তরল ব্যাপারটা তো দেখাতে হবে, যে ফ্লুইডিটির ব্যাপারটা দেখাতে হবে। তাহলে কোয়াসি ফ্লুইড এই জন্যই বলেছে যে একবারে তরল না, ঠিক আছে, মানে অর্ধ তরল যদি বলো আর কি, যদি অর্ধ তরল বলে কিছু হয় না, অর্ধ কঠিন হয়। হ্যাঁ, তো বিষয়টা এরকম যে পুরো তরল নয়, তার মধ্যে প্রোটিন গুলো যেন ভাসমান, মানে এদিক ওদিক মুভ করতে পারে। তাহলে ওই পোলার এন্ড রয়েছে, সেই পোলার এন্ডের ওপরে দু চারটে প্রোটিনকে ছেড়ে দাও, দিয়ে এদিক ওদিক হয়তো ঘুরে বেড়াচ্ছে। জল ধরো এমনি নর্মাল জলের মধ্যে দুটো প্লাস্টিকের বোতল ফেলে দিচ্ছে কেউ, এই ঢেউ আসছে, এদিকে বোতল ওদিকে চলে গেল, এদিকে চলে এলো, তো জলের ফ্লুইডিটির জন্য যেতে পারছে না বোতলটা। ঠিক সেম বিষয়, যে এখানে এদের পোলারিটি আছে, এরা নিজেরা মুভমেন্ট করতে পারে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা ওখানে পড়েছিলাম, এখানে সব বেশি পাবো না কিন্তু। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট আমরা বলেছিলাম, একটু ঘেঁটে দিলেও কিন্তু প্লাজমা মেমব্রেন আবার ঠিক টাইমে এসে এক জায়গায় হয়ে যাবে,
হয়তো ঘেঁটে দেওয়ার পর এদিক ওদিক হয়ে গেল সব, আবার ঠিক আস্তে 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 ওই যে পোলার এন্ড গুলো আছে ওরা সব প্রায় কাছাকাছি চলে আসবে। তাহলে এই যে ফ্লুইডিটি যে ব্যাপারটা রয়েছে তার উপরে প্রোটিন গুলো কিন্তু ইজিলি মুভ করতে পারে, এদিক ওদিকে মুভ করতে পারে, সেটা এখানে বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, the fluid nature of membrane is also important from the point of view of functions like cell growth, formation of intercellular junction, secretion, endocytosis, cell division, etc. বলছি এই যে ফ্লুইডিটি এটা যদি না থাকতো তাহলে সেলের ক্ষেত্রে গ্রোথে অসুবিধা হতো। ঠিক আছে, ব্যাপারটা হলো দেখো, সেল যদি তার মেমব্রেনটাকে ফিক্সড করে রাখতো তাহলে সেল গ্রোথ হতো কি করে, সেলে বাড়বে কি করে? সেলটাকে তো বাড়তে হবে। যখন সেল ডিভিশন হয় তো সেলকে তো বড় হতেই হয়, ডবল করে হাফ হয়, ডবল করে হাফ হয়, এটাই তো মাইটোসিস সেল ডিভিশনের মেন বিষয়বস্তু। তাহলে সেলকে যদি বাড়তে হয় তাহলে ইলাস্টিসিটি নেচার রাখতে হবে, তাই না? তাহলে সেল মেমব্রেন ফিক্সড করলে হবে না, সেই জন্য ফ্লুইডিটির ব্যাপারটা রাখতে হয়েছে সবসময়, যে টাইম টু টাইম সেল যখন গ্রো করতে চাইবে তখন ভিতরের কম্পোনেন্টস বাড়লে সেজন্য বাইরে বাড়তে পারে। যেমন তোমার চামড়া ফ্লেক্সিবল, আজকে আমি এরকম আছি, আগামী 1 বছরে যদি আরো মোটা হই তাহলে আরামসে চামড়া ঠিক নিজের মতো করে বেঁধে নেবে, ভেতরে ফ্যাট জমে যাবে, চামড়া তো বাড়বে। আবার কমতে চাইছো, আবার চামড়া ঠিক নিজের জায়গায় ফিরে যাবে। বয়সকালে গিয়ে চামড়া কুচকে যাচ্ছে বা জড়ো হয়ে যাচ্ছে সে কেস আলাদা, কিন্তু তোমার একটা সার্টেন এজ পর্যন্ত তুমি রোগা হওয়া বা মোটা হওয়া তার সঙ্গে কিন্তু চামড়ার স্ট্রেচেবিলিটি কোনো পার্থক্য পাবে না। মানে এমন হবে না যে তুমি অনেক মোটা ছিলে এবার জিমে গিয়ে তুমি রোগা হয়ে গেছো আর তোমার চামড়া সেই বুড়ো বয়সের মতো একদম সেই ঝোলা ঝোলা চামড়া হয়ে গেল, এমন হবে না। ওটা একটা সার্টেন এজ পর্যন্ত গিয়ে হবে। তার মানে ইলাস্টিসিটি নেচার ঠিক বাড়িয়ে নেবে, সেই জন্য দেখবো আমরা ফাটা ফাটা দাগ পাই অনেক জায়গায়। আমরা যারা একটু মোটা মোটা তাদের বিভিন্ন জায়গাতে এসব জায়গায় এসব জায়গায় সাদা রঙের এরকম ফাটা ফাটা দাগ পাওয়া যায়। ঠিক আছে, ওগুলো অ্যাকচুয়ালি তো জানি আমরা কি মোটামুটি যে নতুন সেল ডিভিশন হয়েছে, নতুন সেল গ্রো করেছে, ভিতরে তো আচ্ছা করে জমিয়েছো খেয়ে দে, হ্যাঁ, এবার চামড়া বেড়েছে, এবার সব চামড়া তো আর সব জায়গায় রোদে আসে না, তাহলে রোদে এলে মেলানিন সিনথেসিস হবে, রোদে না এলে মেলানিন সিনথেসিস হবে না। তোমার কাটা জায়গা দাগ আস্তে আস্তে মিলিয়ে গেছে, স্কিন কালারে এসছে, প্রথম থেকে আসেনি, টাইম লেগেছে, কারণ স্কিন কালারে আসা পর্যন্ত মানে টাইম লাগবে। তাহলে যে জায়গাগুলো রোদ পাচ্ছে না তাহলে সেই জায়গাগুলো তো স্কিন কালার আসতে দেরি হচ্ছে, হয়তো কোনো কোনো জায়গায় আসবেই না স্কিন কালার, তার জন্য অন্যান্য সব দামি দামি ক্রিম লাগাতে হবে যাতে মেলানিন সিনথেসিস হয় আর স্কিন কালার ফিরে আসে, সেসবও আছে আজকের দিনে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো ব্যাপারটা হলো অন্য কিছু না, নতুন সেল ডিভিশন হয়েছে, নতুন সেল এখনো মেলানিন সিনথেসিস করতে পারেনি, তার জন্য কালারটা এখন সাদা আছে, আমরা ফাটা ফাটা দাগ বলে বুঝতে পারছি। কিন্তু যখনই রোদে ঘোরাঘুরি চলবে তখনই আস্তে আস্তে ও মেলানিন সিনথেসিস করিয়ে নেবে, ও ঠিক আগের রঙে রং দিয়ে দেবে, দিয়ে আস্তে আস্তে মিলিয়ে যাবে। সব জায়গায় মেলাবে কি মেলাবে না এখন ডিপেন্ড করছে অনেক কিছুর উপর। যেমন যদি পোড়া জায়গা হয় তাহলে মেলাবে না, কোনোদিন দাগ মেলাবে না। বড় কাটা জায়গা কোনোদিন দাগ মেলাবে না, দাগ থাকবে, দাগ ভালো থাকা ভালো। ঠিক আছে, বেশি বগলে তো সেল মেমব্রেন নিয়ে বসে থাকতে হবে, তাই না? খুব চাপের জায়গা। হ্যাঁ, যেমন এক্সোসাইটোসিস এন্ডোসাইটোসিস সব দেখেছিলাম আমরা, সিক্রেশন, সবই কিন্তু আমাদের এই প্লাজমা মেমব্রেনের উপর বেস করে। তাহলে একটা সেল ছিল এরকম, বাইরের দিকে এসছিল সব ব্যাকটেরিয়া, হ্যাঁ, তো সেল, তাহলে সেলের যদি এইসব করতে হয়, এই যে ফ্যাগোসাইটোসিস ছিল, পিনোসাইটোসিস ছিল, আবার বাইরের দিকে যখন বার করছিল তখনও এখানে এসে এখানে ফিউজ করে দিয়েছিল, এইসব জিনিসপত্র বাইরে বার করে দিয়েছিল। এই যে এই সমস্ত নেচার গুলো, এগুলো সবই সম্ভব সেলের এই ফ্লুইডিটির জন্য, এই নেচারের জন্য। ঠিক আছে, সুতরাং সুতরাং এখানে কিন্তু বিষয়টা এরকম যে তার এইসব ব্যাপারগুলো রয়েছে বলেই কিন্তু এটা সম্ভব। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন of plasma membrane is the transport of the molecules across it. সেল দিয়ে হয় টিস্যু, আমরা বলছি সেল তার কাভারিং, সেল মেমব্রেন। তাহলে এক জায়গায় যখন এরকম সেল থাকবে 1,000 2,000 5,000 5 লক্ষ, তখন তো পাশাপাশি সেলের মধ্যে কানেকশন তৈরি করতে হবে, আর কানেকশন তৈরি না করতে পারলে সেল কখনো টিস্যু হবে না, তাই না? তাহলে অবশ্যই পাশাপাশি সেলগুলোর মধ্যে নিজেদের মধ্যে ইন্টারাকশন করানোর জন্য এবং অন্যান্য কাজের জন্য প্লাজমা মেমব্রেনের ভিতর দিয়ে জিনিসপত্র যাওয়া আসার পারমিশন দিতে হবে, এবং তার জন্য বিভিন্ন রকমের স্ট্রাকচার রয়েছে
সেই পারমিশন দেওয়ার জন্য যে সেলের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে জিনিসপত্র যাওয়া আসা করবে, ঠিক আছে? সেই জিনিসটা যাওয়ার জন্য এখানে অবশ্যই প্লাজমা মেমব্রেন হেল্প করবে, এবং সেই জন্য বলছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ প্লাজমা মেমব্রেন ইজ দ্য ট্রান্সপোর্ট অফ মলিকিউলস অ্যাক্রস ইট, এর উপর দিয়ে। দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। The membrane is selectively permeable to some molecules present on the either side of it. Many molecules can move briefly across the membrane without any requirement of energy, and this is called passive transport. আমরা যখন বোর্ডের পড়া পড়ছিলাম আর কি, বোর্ডের ক্লাসে আমরা মেমব্রেনের টাইপ বলছিলাম, যেখানে যেখানে পারমিয়েবল, ইমপারমিয়েবল, সেমি পারমিয়েবল আর সিলেক্টিভলি পারমিয়েবল, 4 রকম মেমব্রেনের কথা বলেছিলাম। সেখানে সেমি পারমিয়েবল মেমব্রেনের উদাহরণ দিয়েছিলাম টিস্যু পেপার, পার্চমেন্ট পেপার, ডিম সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে দেওয়ার পর যে সাদা অংশটা থাকে সেটা, হ্যাঁ, পাতলা একটা লেয়ার থাকে না সেটা, এগুলো সব সেমি পারমিয়েবল। মানে গোদা বাংলায় হলো যে এটা হলো মেমব্রেন, এই মেমব্রেন থেকে ছোট যারা, তারা এর মধ্যে দিয়ে যেতে পারবে, যারা বড় তারা আটকে যাবে। মানে যে ছিদ্র আছে তোকে বড় হলে আটকে যাবে, ছোট হলে পেরিয়ে যাবে, এটা হলো সেমি পারমিয়েবল। আর সিলেক্টিভলি পারমিয়েবল হলো যে এর থেকে ছোট তবুও সেল পারমিশন দিচ্ছে না একে ঢোকার, অথবা এর থেকে ছোট সেল পারমিশন দিচ্ছে না একে বেরিয়ে যাওয়ার, পারমিশন দিচ্ছে না, তখন সেটাকে আমরা বলি সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা পছন্দ মাফিক ভেদ্য পর্দা, ঠিক আছে? তো এখানে এখানে বলা হচ্ছে যে দ্য মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল টু সাম মলিকিউলস প্রেজেন্ট অন দ্য আইদার সাইড অফ ইট। তো দুদিকের জন্যই আর কি, মানে ওইখান থেকে এখানে আসবি, আমি পারমিশন দিলে তো আসবি। প্লাজমা মেমব্রেনের এই বিষয় যে আমি পারমিশন না দিলে আসতে পারবি না, তুই ছোট হওয়া বা বড়, মানে আমার এখানে চ্যানেল প্রোটিন আছে, তুই ভাবলি ফাঁক বুঝে কিন্তু পালিয়ে যাবো বা ওই দিক থেকে ঢুকে পড়বো, তা হবে না। আমি পারমিশন দিলে তারপরেই আসতে পারবি। আর মেমব্রেনের এই নেচার আছে বলে 132, মেমব্রেনের এই নেচার আছে বলে আমরা একে বলতে পারছি একে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বা পছন্দ মাফিক ভেদ্য পর্দা। পছন্দ মতো মুভমেন্ট করাবে, যখন চাইবে তাকে মুভ করাবে, সেল চাইলেই হবে। এর থেকে ছোট আসবে না, এর থেকে ছোট আসতেও পারে, সেটা সেল চাইছে বলে, ওটাই তো বলা হচ্ছে। তাহলে সেল পারমিশন দেবে ওকে তখনই যখন ও বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে নিয়ে যেতে চাইছে। সুতরাং ভিতরে আছে পারমিয়েবল, ওইরকম তো বলিনি, মেমব্রেনটার পারমিয়েবিলিটির কথা বলা হচ্ছে, যে মেমব্রেনটাই পারমিশন দেবে, যে ঢুকতে পারবে কি পারবে না, পারবে না। বোঝা গেল? তো এটাই বলা হচ্ছে যে এই যে মেমব্রেনের থ্রু দিয়ে, মানে অ্যাক্রস মেমব্রেন যদি কেউ যা আশা করতে যায়, তাহলে তাতে এনার্জি লাগছে কিনা এটা বিষয়। যদি এনার্জি লাগে তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যদি না লাগে তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট। এটাই বড় বড় করে বোল্ডে দুটো দেওয়া হয়েছে। দেখো প্যাসিভ ট্রান্সপোর্ট আমরা পাচ্ছি, মেনি মলিকিউলস ক্যান মুভ ব্রিফলি অ্যাক্রস দ্য মেমব্রেন উইদাউট এনি রিকোয়ারমেন্ট অফ এনার্জি, অ্যান্ড দিস ইজ কল্ড প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে এখানে কোনো এনার্জি খরচা করতে হচ্ছে না, ঠিক আছে? সেই জন্য একে প্যাসিভ ট্রান্সপোর্ট বলা হচ্ছে। যদি লাগতো তখন তাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলা হয়। আচ্ছা, নিউট্রাল সলিউটস আচ্ছা একটা কথা বলে রাখি, ধরো সেল মেমব্রেন পড়াচ্ছি মানে একটা গাছের থেকে শুরু করে মানুষের সবার সেল মেমব্রেন পড়ানো হচ্ছে। আমাদের বডিতে কত জায়গায় সেলের কত রকমের নেচার আছে, তার মেমব্রেনের কত নেচার আছে। ফুসফুসের কথা ভাবো একবার, একবার শুধু তুমি ফুসফুসের কথা ভাবো। তাহলে ফুসফুসের যে অ্যালভিওলাই, অ্যালভিওলাই আমরা জানি ফুসফুসের একদম ইউনিট বলা যেতে পারে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের যে সেল আছে, সেই অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে চলে গেছে ব্লাড ভেসেল, অ্যালভিওলাইয়ের পাশ দিয়ে চলে গেছে ব্লাড ভেসেল। সাপোজ এটা অ্যালভিওলাই, যারা 12 তারা জানে যে অ্যালভিওলাইয়ের মধ্যে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু আছে, আইসাকার আবরণী কলা। হ্যাঁ, যখন ইউনিট 2 পড়ানো হবে তখন পড়ানো হবে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, মানে আঁশের মতো দেখতে বলে বলা হয়। এই ধরো এটা তো এই বেলুনের মতো স্ট্রাকচারটা তো আর এমনি দাগ কাটা নয়, সেল দিয়ে ঘেরা একটা অংশ। এবার বেলুনের মতো করে নাও, সেল এঁকে নাও মনে মনে। এবার এর পাশ দিয়ে যাচ্ছে ধরো ব্লাড ভেসেল, জালিকাই বলবো, জালক যাচ্ছে, রক্ত জালক। সেও আবার দাগ নয়, সেও আবার সেলের ব্যাপারই আছে তার, তাই না? সেও তো তৈরি হচ্ছে সেল দিয়ে। তাহলে এইখান থেকে এইখানে জিনিসপত্র যাওয়া আসা, জিনিসপত্র মানে O2 অর CO2 যাওয়া আসার কথা বলা হচ্ছে। O2 ওইদিকে যাবে, ব্লাডে আসবে, আর CO2 ব্লাড থেকে অ্যালভিওলে আসবে, এই তো বিষয়। তাহলে এখানে দেখো প্লাজমা মেমব্রেন কি তার পারমিশন দিতে হবে। এইবার তুমি যদি বলো বুঝতে পেরেছি, এইবার তাহলে বলছেন যে শক্তি লাগবে না, লাগবে না, সবকিছুই কি মেমব্রেনের এইভাবে? না,
সবকিছুর জন্য এরকম ডিপেন্ড করে না, ব্যাপারটা বুঝবে। এই যে মেমব্রেন গুলো আমরা যে ফসফোলিপিড দিয়ে এঁকেছি, তার মাঝে মাঝে দেখো কিছু ফাঁক রয়েছে। এই ফাঁকগুলোর মধ্যে দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জের মতো ঘটনা, অসমোসিসের মতো ঘটনা, ব্যাপন তা হতে পারে, নর্মালি হতে পারে। যে কোনো রকমের স্টেরয়েড মেটেরিয়াল, মোটামুটি টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এই ধরনের হরমোন গুলো যারা স্টেরয়েড হরমোন, তারা যারা আশা করতে পারে, এটা ডিপেন্ড আপন পারমিশন, যেতে পারে। এবার ধরো যেতে পারছে কেন? কারণ তাদের সঙ্গে ফ্যাটের কোনো সম্পর্ক নাই বা ভালো সম্পর্ক, হয় কোনো সম্পর্ক নাই অথবা ভালো সম্পর্ক, আমি খারাপ সম্পর্কের কথা বলিনি, হয় সম্পর্ক নাই, কিছু যায় আসে না, অথবা ভালো সম্পর্ক আছে, তো তারা এদিকে যাওয়া আসা করতে পারছে। কিন্তু যাদের ভালো সম্পর্ক নাই, যাদের খারাপ সম্পর্ক আছে, যেমন জল, জলের তো ভালো সম্পর্ক নাই, এই জায়গাটাকুর সঙ্গে ভালো সম্পর্ক নাই জলে, তাহলে জলে গোলা কোনো জিনিস যদি যেতে হয়, তাকে কিন্তু এই প্রোটিনের থ্রু দিয়ে যেতে হবে, কারণ প্রোটিনের সঙ্গে জলের খুব ভাব ভালোবাসে, ফ্যাটের সঙ্গে একটু ভাব নাই। বোঝা যাচ্ছে কি বলছি? তাহলে যখন অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের কথা বলছি, তখন মেমব্রেন প্রোটিনের হেল্প নিতে হবে না। প্লাজমা মেমব্রেনের যে ফসফোলিপিড যে স্ট্রাকচার, তার ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারবে আরামসে, থ্রু ডিপ অসমোসিস, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, সরি থ্রু ডিফিউশন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ঠিক তেমন যেমন বললাম যে স্টেরয়েড হরমোন যদি হয়, তাহলে সেও কিন্তু স্টেরয়েড, সেও লিপিড, এও লিপিড, ফসফোলিপিড, তা দুজনেরই তো লিপিড, সুতরাং পাস করতে পারে, অ্যালাউ করতে পারে। কিন্তু যখনই জলে গোলা কেউ যাবে বা এই ধরনের কেউ যাবে, তাকে কিন্তু ওখানে পারমিশন দেবে না, তাকে আটকে দেবে, আটকে দেবে। হয় তুমি এইদিকে যাও, তাতে বিনা পয়সাও যেতে পারো, পয়সা খরচা করে যেতে পারতো, এটা ডিপেন্ড করছে, সেলের উপর ডিপেন্ড করছে। কারণ এটিপি কে আমরা এনার্জি কারেন্সি বলি, তাহলে মানি ব্যাগে যেটা থাকে সেটা কারেন্সি, তাই তো? তো ওটাও তো কারেন্সি, তো কারেন্সি এই কারণে যে বলা হয় যে খরচা করতে হবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে নিউট্রাল সলিউটস মে মুভ অ্যাক্রস দ্য মেমব্রেন বাই দ্য প্রসেস of simple diffusion along the concentration gradient, that is from higher concentration to the lower। এই যে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের কথা চলে এলো, তাহলে অ্যালভিওলায় যখন বায়ু এলো, আমরা তো কি অক্সিজেন নিই, বায়ু নিই, তাই না? আমরা বায়ু নিই, অক্সিজেন যদি নিতে পারতাম তাহলে তো বেঁচেই যেতাম, তাই না? আমরা আগেও বলেছি বারবার যে তাহলে তো পরিবেশ দূষণ যা হবে হবে, আমার কিছু এসেই যায় না, কারণ আমি তো বেছে বেছে অক্সিজেন নিতে পারি, তা তো পারি না, আমরা বায়ু নিই। তাহলে পলিউটেড এয়ার হলে পলিউটেড এয়ার, ফ্রেশ এয়ার হলে ফ্রেশ এয়ার। তাহলে যাই নি না কেন, আমরা মোটামুটি বলতে পারি যে অক্সিজেনের লেভেল বেশি আছে। আর সেই রেসপেক্টে তখন তার পাশের জালক দিয়ে বয়ে যাওয়া রক্তেতে অক্সিজেনের পরিমাণ কম আছে। তাহলে হয়ে গেল না এটা হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। তাহলে অক্সিজেন নর্মাল ব্যাপন প্রক্রিয়ায় হায়ার টু লোয়ারে চলে যাবে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে বায়ু নিয়েছি সেটা কার্বন ডাইঅক্সাইডে পরিপূর্ণ নয়, এবার যদি নাও সেটা আলাদা কথা, হবে না, তাহলে এক্সচেঞ্জ হবে না। তুমি যদি কারখানার ধোঁয়ার মধ্যে গিয়ে শ্বাস নাও, তাহলে কষ্ট হবে তোমার, এটাই তো হওয়ার নিয়ম। ফ্রেশ এয়ারে গেলে ভালো হবে। তাহলে সেই এগেনস্ট আমরা নর্মাল যদি ধরে নিই, তাহলে রক্ত জালক যেটা পাশ দিয়ে বয়ে নিয়ে এসেছিল কে দেওয়ার জন্য, তাতে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, আর এখানে তখন কার্বন ডাইঅক্সাইড কম আছে, তাহলে হায়ার টু লোয়ার হলো না? তাহলে হায়ার টু লোয়ারে অক্সিজেন আর হায়ার টু লোয়ারে কার্বন ডাইঅক্সাইড, দুজনাই তো ডিফিউশনের থ্রু দিয়ে চলে গেল, কোনো কিছু পারমিশন লাগলো না, নর্মালি হায়ার টু লোয়ারে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে নিউট্রাল সলিউটস যেগুলো, সেগুলোর জন্য এই ধরনের কোনো কিছু ব্যাপার লাগে না, এটা নিউট্রাল, নট চার্জড, নট পজিটিভলি অর নেগেটিভলি চার্জড, এরা নিউট্রাল, সেজন্য এদের জন্য কোনো পারমিশন লাগবে না, এটা ডিফিউশনের থ্রু দিয়ে এদিক ওদিক চলে যেতে পারে। ওকে, মুভমেন্টস অফ ওয়াটার বাই ডিফিউশন ইজ কল্ড অসমোসিস, মানে অভিস্রবণ। হ্যাঁ, as the polar molecules cannot pass through the non-polar lipid bilayer, they require a carrier protein of the membrane to facilitate their transport across the membrane। যেটা বলছিলাম যে জলে গোলা কোনো জিনিস, জলে গুলে আছে এমন কোনো জিনিস, তার সঙ্গে তো এদের ভাব নাই, সেই জন্য তখন তখন প্রোটিনের মেমব্রেনের উপর, মানে মেমব্রেনের যে প্রোটিন স্ট্রাকচার আছে, চ্যানেল প্রোটিন বলা হয় না, চ্যানেল প্রোটিনের উপর তাকে হেল্প নিতেই হবে, কারণ চ্যানেল প্রোটিন ছাড়া এর এখন কোনো উপায় নাই, কারণ ও জলে গুলে আছে। তাহলে প্রোটিনের থ্রু দিয়ে ও ওইদিকে অথবা ওই দিক থেকে এইদিকে যাওয়া আসা করতে পারে, সেটাই বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো তখন কিন্তু এই ধরনের মেমব্রেনকে হেল্প নিতে হবে। সেই জন্য দেখো, ভালো করে ভেবে দেখো একটু, অসমোসিস বা ডিফিউশন,
ব্যাপন এবং অভিস্রবণ যখন আমরা পড়ি, ব্যাপনে বলা হয় মেমব্রেনের কোনো ব্যাপার স্যাপার নাই, বলা হয় হয়তো মেমব্রেনের কোনো ব্যাপার স্যাপার নাই, আছে কি নাই আমার জানার দরকার নাই, মেমব্রেন রিকোয়ারমেন্ট নাই, মেমব্রেনের রিকোয়ারমেন্ট নাই। এই তো, এখান থেকে যখন এখানে এলো মেমব্রেন ছিল তো, তো তুমি তো এখনই বলে দেবে যে মেমব্রেন আছে, বুঝতে পেরেছি সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, মানে এটা তো তাহলে অবিশ্রবণ প্রক্রিয়া। যদিও বলবে স্যার দ্রবণের ব্যাপার নাই, এমন অনেক জায়গায় দেখাবো যেখানে দ্রবণেরও ব্যাপার আছে, তবুও এরকম হায়ার টু লোয়ারে যাচ্ছে, তাতেও আমরা বলবো যে ডিফিউশনের থ্রু দিয়ে যাচ্ছে। ডিফিউশনের গাদা গাদা উদাহরণ পেয়েছিলে, এক বালতি জলে 2 ফোঁটা জ্বালা দিয়েছো, দিয়ে আস্তে আস্তে গুলে গেছে, তো ছিল না ডিফিউশন। এ ঘরে ধূপ জ্বালিয়েছো, ও ঘরে গেছে, ছিল না ডিফিউশন। তো জলে জলে মানে লিকুইডের সঙ্গে লিকুইডে, গ্যাসের সঙ্গে গ্যাসে, গ্যাসের সঙ্গে লিকুইডে, এটার সঙ্গে ওটা, ওটার সঙ্গে ওটা, কত কিছু হয়েছিল। কি বলতে চাইছি বুঝতে পারছো? যে মেমব্রেন থাকুক বা না থাকুক কিছু এসে যায় না, কারণ সেখানে মেন ফান্ডামেন্ট মানে মেন ফান্ডা এটাই যে হায়ার টু লোয়ারে যাবে, সেখানে মেমব্রেনের প্রয়োজনীয়তা নেই। কিন্তু ঝামেলা এলো কখন? যখন পোলারিটি এলো, মানে আগে নিউট্রাল ছিল, ঠিক আছে, এখন এই যে বলছে অ্যাজ দ্য পোলার মলিকিউলস ক্যান নট পাস থ্রু দ্য নন পোলার বাইলিপিড লেয়ার, দে রিকোয়ার এ ক্যারিয়ার প্রোটিন। বোঝা গেল? যখনই পোলারিটি এলো মানে চার্জ এলো, কেউ চার্জড কোনো আয়ন যাবে আসবে, তখনই কিন্তু মেমব্রেন প্রোটিনে হেল্প নিতে হবে। আর সেই জন্য দেখো আমরা অভিস্রবণের সময় প্লাজমা মেমব্রেনের কথা উল্লেখ করা হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওই যে দ্রবণের কথা, দ্রাব আর দ্রাবক, মানে সলিউটে সলভেন্ট আর সলিউট, যা নিয়ে সলিউশন তৈরি হয়েছিল, ক্লাস 6 থেকে পড়ে আসছো, দ্রবণ, তাতে দ্রাব আর দ্রাবক আছে, দুটো জিনিস আছে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দ্রাবক যেটা, সেটা জল, মেজরিটিতে জল, যাতে গোলা হয়, চিনি গুলো এসে জলে, তাই তো, তাহলে জল বেশিরভাগ ক্ষেত্রে। তো সেই জন্য দেখো জলের কথা চলে এলো, আর জলের কথা আসা মানেই তো এর সঙ্গে ভাব নেই, তখনই এর কথা চলে এলো। আর সেই জন্য আমরা অভিস্রবণ আসা মাত্রই একটি মেমব্রেনের কথা চলে এলো সঙ্গে সঙ্গে, যে অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা আছে। কিন্তু অসমোসিস বা ব্যাপন প্রক্রিয়ায় এরকম কোনো মেমব্রেনের কথা আসেনি, অথচ দেখা যাচ্ছে গাদা গাদা মেমব্রেনের ভিতর দিয়ে এসবই চলছে। মানে ডিফিউশনের কথা বলছি, হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ায় গাদা গাদা জায়গায় মেমব্রেন আছে, তবুও মেমব্রেনের কথা আসছে না, কারণ তারা নন পোলার, কোনো পোলারিটি নেই, কোনো চার্জ নেই। কিন্তু যখনই চার্জের কথা আসবে তখনই কিন্তু মেমব্রেনের কথা চলে আসবে। তাতে বোঝা গেছে, বেশি বকালাম নেই। ওকে, a few ions or molecules are transported across the membrane against their concentration gradient, that is from lower to higher concentration. Such a transport is energy dependent process, which is ATP is utilized, and a called active transport, that is sodium potassium pump. ওই যে বলেছিলাম না, এনসিআরটি পড়তে বিরক্ত লাগার অনেক কারণ, তার মধ্যে এইটা একটা কারণ, যে 4 লাইন ধরে লাইনটা হলো দিয়ে শেষ হলো, নে যা করবি কর। এবার এবার যে ছোটবেলায় পড়ছে আর কি, মানে যে প্রথম পড়ছে, তার ক্ষেত্রে 4 লাইনটা পড়ে তারপরে মানে বোঝাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। ছোট ছোট লাইন দিত, বুঝতে সুবিধা হতো, বড় বড় একটা করে লাইন, 4 লাইন ধরে চলছে, দিয়ে ফুল স্টপ হলো একটা সেন্টেন্স, এটা বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যাই হোক, বলা হচ্ছে এটাই বিষয়, যে যদি হায়ার টু লোয়ার তো দেখলাম যে এখানে অক্সিজেন বেশি আছে, এখানে কম আছে বললেন, তাহলে সুন্দর বুঝে গেলাম এখান থেকে ওখানে যাবে, এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড কম আছে, সুন্দর এখান থেকে। কিন্তু এমন অনেক জায়গায় আছে যেখানে কম থাকা সত্ত্বেও তুলতে চাইছে, মানে বেশি থেকে কমে নয়, কম থেকেই বেশি যাবে। তখন যেমন গাছ, ধরো রুট সিস্টেম কি করছে, ধরো রুটের ভিতরে তার সাফিসিয়েন্ট পরিমাণ যে আয়ন গুলো সেগুলো আছে, অথচ রুটের সেল চাইছে যে কে জানে ভবিষ্যতে পাবো কি পাবো না, বাইরে যা আছে এখনো আমি তুলবো, অথচ সেলের মধ্যেই সেই আয়ন, সেই পার্টিকুলার আয়নের পরিমাণ বেশি আছে, সেলের বাইরে কম আছে, মানে মাটিতে কম আছে, সেলের মধ্যে বেশি আছে, অথচ এখনো গাছ তুলতে চাইছে, যে মাটি থেকে আমি এখনো তুলবো। খরচা করো, খরচা করলেই হবে। তখন এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, যখনই যেতে হবে তখনই এটিপি লাগবে, আর সেই ধরনের ট্রান্সপোর্টকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলবো। বোঝা গেল? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে গেলে খরচা হবে না, উল্টে গেলে খরচা হবে, সোজা কথা। বোঝা গেল? চলো, এই দিয়ে হয়ে গেল প্রায় প্লাজমা মেমব্রেন শেষ। কিন্তু আমরা এই প্লাজমা মেমব্রেন আমরা নর্মাল বোর্ডের বইয়ে কিন্তু আরো অনেক কিছু পড়েছিলাম, তারপরে প্লাজমা মেমব্রেন শেষ হয়েছিল। হ্যাঁ, কত কিছু ছিল, হ্যাঁ, মানে মেমব্রেন টু মেমব্রেন অ্যাটাচমেন্টের যে ব্যাপার স্যাপার গুলো ছিল সেগুলো ছিল।
বিভিন্ন ধরনের মেমব্রেনের কথা ছিল। হ্যাঁ, এবং তার সঙ্গে ডায়াবেটিস থেকে আরম্ভ করে গ্লাইকোক্যালিক্স, এই ধরনের প্রচুর প্রচুর জিনিসপত্র আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে সেসব কিছু নেই, সুতরাং আমাদের সেগুলো পড়তে হচ্ছে না। এখানে অবশ্যই তিনটে বোল্ড দেওয়া আছে, তো তিনটে বোল্ড খুব ভালো করে পড়তে হবে। চারটে বোল্ড দেওয়া আছে: ফ্লুইড মোজাইক মডেল, প্যাসিভ ট্রান্সপোর্ট, অসমোসিস আর অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, কম বেশি সবাই জানে, এই ছোটবেলায় এখন সবাই শুরুতে পড়ছে বলে মনে হচ্ছে, তো আস্তে আস্তে সবই এগুলো। সেল ওয়াল, কোষ প্রাচীর। দেখো, অ্যাজ অ্যাজ ইউ মেনি রিকল as you may recall, a non-living rigid structure called cell wall forms the outer covering of plasma membrane of fungi and plants. তাহলে দুটো জায়গাতে আমরা সেল ওয়ালের কথা পাচ্ছি। মনে রাখতো, যা হয়েছে হয়েছে, মনে রাখতো তো ছিলই। এখন এখানে এসে আমরা ইউক্যারিওটিক সেলে এসে দুটো জায়গাতে এখনো সেল ওয়াল পাচ্ছি, যেটা মেমব্রেনের আউটার সারফেসে রয়েছে। সেটা হলো ফাঙ্গাই এবং প্ল্যান্টস, মানে ছত্রাকদের ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে। সেল ওয়াল not only gives shape to the cell and protects the cell from mechanical damage and infection, it also helps in the cell to cell interaction and provides barrier to undesirable macromolecules. এই শেষ হলো, ঠিক আছে। তার মানে হলো যে সেল ওয়াল শুধুমাত্র যে শেপ সাইজ এইসবের উপর ডিপেন্ড, মানে এইসব দিতে সাহায্য করেছে বা সেলকে প্রোটেক্ট করেছে, মেমব্রেনের বাইরের দিকে আউটার কাভারিং দিয়েছে, এইসবই হেল্প করেছে তা নয়। তার সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু কাজ করে। যেমন এখানে বলেছে যে সেল টু সেল ইন্টারাকশন, কারণ প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ওয়াল হলো বাইরের মানে আউটার মোস্ট লেয়ার। তাহলে সেল টু সেল ইন্টারাকশন যখনই করতে হবে, তখনই কিন্তু অবশ্যই সেল ওয়ালকে সাথে নিয়ে করতে হবে। সেই সেল টু সেল ইন্টারাকশনে কিন্তু ব্যাপকভাবে হেল্প করে। এবং পাশাপাশি পাশাপাশি যে আনডিজারেবল মলিকিউলস, যেগুলো মানে যেগুলো সেল চাইছে না যে ভেতরে আসুক, সেই আনডিজারেবল মানে আনডিজারেবল মানে বুঝতে পারছো তো, ডিজায়ার করছে না যেগুলো, হ্যাঁ, সেগুলো মানে চাইছে না, সেই অপছন্দের জিনিসগুলোকে ভিতরে প্রবেশ করা থেকে আটকাতে পারছে। তবে সেগুলো অবশ্যই দেওয়া আছে ম্যাক্রোমলিকিউলস, নট মাইক্রোমলিকিউলস। বড় কেউ হলে আটকাতে পারবে, ছোট কেউ হলে আটকাতে পারবে না। কারণ সেল ওয়ালকে বলেছিলাম পারমিয়েবল মেমব্রেন। যদি মেমব্রেনে পড়ে থাকো, যদি একটু মনে থাকে, তাহলে চারটে মেমব্রেনের টাইপ যেটা বললাম, সেখানে পারমিয়েবল বা ভেদ্য পর্দা, তার উদাহরণ ছিল সেল ওয়াল। যে যাবি যা, আমি কাউকে আটকাবো না, তবে যাওয়ার ক্ষমতা থাকলে যা। তুই যদি যে জায়গা দিয়ে যাবি, তুই যদি তার থেকে ছোট হোস তাহলে চলে যা, আর যদি বড় হয় তো এমনি আটকে যাবে। তো সেল ওয়াল এটা করতে পারে যে ওর যা ছিদ্রপথ, তার থেকে বড় যেগুলো, সেগুলোকে আটকে দেবে, ছোট কাউকে আটকাতে পারবে না। সেই জন্য এখানে বলাই আছে কিন্তু ম্যাক্রোমলিকুলস। সুতরাং এখানে তোমাকে ঘাবড়ানো যেতেই পারে কোশ্চেন দিয়ে, যে সব লাইনটাই দিল, দিয়ে মাইক্রোমলিকুলস দিয়ে দিল, ম্যাক্রোর জায়গা মাইক্রো দিল, তাহলে স্টেটমেন্টটা কিন্তু ভুল হয়ে গেল। তাহলে সেই স্টেটমেন্ট বেস কোশ্চেন যেগুলো, সেগুলো তোমাকে ভুল করাতে পারে। অ্যাসার্শন রিজন টাইপ যেগুলো, সেগুলো তোমাকে ভুল করাতে পারে শুধুমাত্র ম্যাক্রোমলিকিউলস এর জায়গা মাইক্রোমলিকিউলস দিয়ে দেওয়া, আর কিচ্ছু না। বাকি লাইন সেম টু সেম আছে, শুধু ম্যাক্রোর জায়গা মাইক্রো দেবে, তাহলে তো স্টেটমেন্টটা ভুল হয়ে গেল। বোঝা গেল? এই জায়গাগুলো খুব সতর্ক থাকতে হবে, 10 বার পড়ে যেতে হবে এনসিআরটি নিটের আগে। Algae have cell wall made up of cellulose, galactans, mannans, and minerals like calcium carbonate, while in other plants it consists of cellulose, hemicellulose, pectin, and proteins. কার সেল ওয়ালে কি আছে অবশ্যই পড়তে হবে, আসবে এগুলো কোশ্চেন। কার সেল ওয়ালে কি আছে, অ্যালগির সেল ওয়াল কম্পোনেন্ট কি আছে, আর প্ল্যান্টের সেল ওয়ালের কম্পোনেন্ট কি আছে, এগুলো অবশ্যই স্টোর করতে হবে মাথায়, বুঝলে? এগুলো থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, the cell wall of young plant cell, the primary cell wall is capable of growth, which gradually diminishes the cell matures, and secondary wall is formed on the inner towards the membrane side of the cell. মানে অ্যাকচুয়ালি যখন সেল মেমব্রেন ফর্ম করে না, সরি সেল ওয়াল যখন ফর্ম করে, আমরা জানি যে কিছু ধারণা যেগুলো বোর্ডের ক্লাসের সময় দেখো, সেগুলো অনেক গল্প করে বলা হয়, শোনানো হয়, তো সেই গল্পের সঙ্গে বাস্তবতাটাকে এখানে এনসিআরটি তে পার্থক্য করতে হবে। হ্যাঁ, এখানে বেশি হিজিবিজি কিছু নাই, কম লাইন, সেই লাইন ভিত্তিক তোমাকে বুঝে নিতে হবে কি বলতে যাচ্ছে।
তোমার কি মনে হয় একটা সেলের ক্ষেত্রে তুমি যে কোনো সময় যখন সেল ওয়াল স্টাডি করবে তখন এই মিডিল ল্যামেলা, তার পাশে প্রাইমারি সেল ওয়াল, তার পাশে সেকেন্ডারি সেল ওয়াল, তার পাশে টার্সিয়ারি সেল ওয়াল এসব দেখতে পাবে নাকি বসে বসে? কি মনে হয় সবসময় দেখতে হবে? সেরকম দেখা যায় না। এটা একটা টিপিক্যাল সেল ওয়ালের স্ট্রাকচার তোমাকে দিয়েছে, তাই বলে এরকম সবসময় দেখা যাবে না। সেল যখন, ভালো করে বুঝে নেবে ব্যাপারটা, সেল যখন প্রথমবারের জন্য সেল ওয়াল ফর্ম করতে চাইছে ডিউরিং সেল ডিভিশন, সাইটোকাইনিস ক্যারিওকাইনেসিস হয়ে গেছে, তারপরে সাইটোকাইনেসিস হবে বা হচ্ছে, সেই টাইমে প্রথমে ফ্রাগমোপ্লাস্ট তৈরি হয়, তারপরে সেল প্লেট তৈরি হয়। এ তো আমরা মাধ্যমিকে দুদিন আগে পড়ে এলাম, আর যারা এইচএস তারা তো 11-এ পড়ে ফেলেছে। তাহলে প্রথম তখন কি হয়, তাদের মাঝখানে একটা ফ্রাগমোপ্লাস্ট কি দিয়ে তৈরি হয়, চিটে বেড়ার দেওয়াল তো কতদিন ধরে বলে আসছি, আর বলবো না। ঠিক আছে, একটা ফ্রাগমোপ্লাস্ট অ্যান্ড দেন একটা সেল প্লেট তৈরি হয়। সেই সেল প্লেট পরবর্তীতে মিডিল লেভেলে কনভার্ট হয়ে যায়, হয়ে গেল। এরপর ধরো সেল ম্যাচিওর করছে, তখন তার পাশে যখন সেল প্রাইমারি সেল ওয়াল তৈরি হচ্ছে, তখন মিডিল ল্যামেলার সেই অর্থে কোনো দরকার নাই। ঠিক একই কথা যখন সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হচ্ছে, যার ঠিক ডিপোজিশন, তখন প্রাইমারি সেল ওয়ালের কোনো প্রয়োজন নাই। তার বদলে তো অল্টারনেটিভ আসছে সেকেন্ডারি সেল ওয়াল। মানে তুমি যদি ভাবো সবসময় আমি সবগুলোকেই পাবো, তা পাওয়া যায় না, একটার পর একটা চেঞ্জ হয়ে যায়। আর সেই জন্য সবগুলো একসঙ্গে থাকার প্রয়োজন হয় না। বোঝা গেল? সব সময় সেলের মধ্যে এইরকম স্ট্রাকচার গুলো দেখতে পাবো না আমরা। তাহলে সেকেন্ডারি স্ট্রাকচার মানে কি, তখন সেল কিন্তু সেকেন্ডারি টিস্যুতে চলে এসছে, মানে সেকেন্ডারি গ্রোথ যেটাকে বলা হয় তাতে চলে এসছে। তা তখন মিডিল লেভেল কি করবে? মিডিল লেভেল ওখানে ফালতু, মানে কোনো প্রয়োজনই নাই মিডিল লেভেলের। তো তখন আর নাই মিডিল লেভেল, প্রাইমারি সেল ওয়ালও নাই, তার জায়গায় রিপ্লেস করে দিয়েছে সেকেন্ডারি সেল ওয়াল। যদি জিমনোস্পার্ম হয় তাকে তো আবার রিপ্লেস করবে টার্সিয়ারি সেল ওয়াল দিয়ে। কারণ জিমনোস্পার্মের ক্ষেত্রে তার সেলের সেল ওয়ালের ডিপোজিশন আরো বেশি। সেই জন্য আমরা একটা কথা বলেছিলাম যে জিমনোস্পার্মের যদি কাঠ দিয়ে আমরা বাড়ি করতে চাই না, তাহলে ফকির হয়ে যাব। বোঝা গেল? কারণ জিমনোস্পার্মের মেনলি আর কি, জিমনোস্পার্মের আমরা পাইন থেকে আরম্ভ করে গিঙ্গো নিটাম এদের কথা বলছি, যারা বড় বড় গাছ, তাদের যে কাঠ তারা অনেক দামি। শাল সেগুন মেহগিনির থেকেও তারা অনেক বেশি দামি। তাদের দিয়ে কি হয়, রেলওয়ে স্লিপার কোচ তৈরি হয়, কোচ তৈরি হয় রেলের। এই লোকাল ট্রেনের যাতে আমরা বসি না, ভাবি এই কে দিয়েছে কে জানে এত শক্ত জিনিস, 3 ঘন্টা জার্নি করলে এই শক্ততে জার্নি করা যায়? লোকাল ট্রেন গুলোতে যেগুলো সিট গুলো থাকে, দুবার ঠুকে দেখবে ওগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে লোহা নাই, কাঠ আছে। তো কাঠ লোহার মতো একদম শক্ত। সে কবে বানিয়েছে, এখনো চলছে, এই তো চলছে, ভাঙেই না কিছুতেই। জিমনোস্পার্মের কাঠ আছে। বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, সেই সমস্ত ফ্যাক্টরি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে জিমনোস্পার্মের কাঠ দিয়ে। ঠিক আছে, সুতরাং কেন পারে, তার কারণ সেকেন্ডারি গ্রোথ তাদের ক্ষেত্রে হাই ফাই লেভেলে আছে, মানে টার্সিয়ারি সেল ওয়াল আছে তাদের, যেখানে হিউজ ডিপোজিশন আছে। আর সেই জন্য তাদের কাঠ অনেক বেশি শক্ত, মানে অনেক বেশি কার্যকরী আর কি সেই জায়গায়। ঠিক আছে, ও জল ফল ওসব কোনো ধার ধারে না, কি করবে কেউ, মানে ও কিছু ড্যামেজ করতে পারবে না। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে এগুলো পড়লে, দ্য মিডিল ল্যামেলা ইজ এ লেয়ার মেনলি অফ ক্যালসিয়াম পেকটেট হুইচ হোল্ডস অর গ্লুজ দ্য ডিফারেন্ট নেবারিং সেলস টুগেদার। মানে গ্লু মানে আঠা, তাই তো? তার মানে মিডিল ল্যামেলা হলো সেই স্ট্রাকচার যেটা পাশাপাশি সেলগুলোকে অ্যাটাচ করেছে। তাহলে এটাকে মুছে যদি আমরা যখনই মিডিল ল্যামেলার কথা বলছি, হ্যাঁ, তখনই তো মাঝের লেয়ারটার কথা বলছি। তাহলে মিডিল ল্যামেলা দুটো পাশাপাশি সেলকে অ্যাটাচ করেনি। এবং আরেকটা কোশ্চেন এখানে খুব আসে, সেটা আমরা বোর্ডের ব্যাচেও বলে দিয়েছি। সেটা হলো যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে কে আছে আর সবচেয়ে কাছে কে আছে। সবচেয়ে দূরে আছে মিডিল ল্যামেলা, নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে মিডিল ল্যামেলা। এর উপর দিকে প্রাইমারি সেল ওয়ালের কভারিং চাপে, তার পাশে সেকেন্ডারি চাপে, তারপরে টার্সিয়ারি চাপে। তাহলে সবচেয়ে শেষে যেটা তৈরি হলো সেটা সবচেয়ে কাছে আছে, সবচেয়ে প্রথম যেটা তৈরি হয়েছে সেটা সবচেয়ে দূরে আছে। তাহলে মিডিল ল্যামেলা সবচেয়ে দূরে, সেকেন্ডারি বা টার্সিয়ারি যদি থাকে, টার্সিয়ারি তো শুধু জিমনোস্পার্ম, বাকি সব সেকেন্ডারি। সেকেন্ডারি সেল ওয়াল সবচেয়ে কাছে আছে, নিউক্লিয়াসের সবচেয়ে কাছে আছে সেকেন্ডারি সেল ওয়াল, আর নিউক্লিয়াস থেকে সবচেয়ে দূরে আছে মিডিল ল্যামেলা। এটা নিতে কোশ্চেন আছে, ছেলেরা খুব ভুল করে। মানে ছেলেদের সবসময় মনে হয় আচ্ছা ডিপোজিশন মানে তাহলে বাইরের দিকে হবে আর কি, হ্যাঁ, ভিতর দিকে হবে না, এরকম একটা চিন্তা ভাবনা ছেলেদের থাকে। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সিক্রেশনটা করছে কে, যে বাইরের দিকে ডিভিশন হবে? করছে তো গলগি বডি, গলগি বডি আছে তো ভিতরে, তাহলে বাইরে দিকে দেওয়াল দিতে হবে, দেওয়াল তো ভিতর দিকেই চাপবে না।
যেহেতু গলগি বডি সিক্রেশনের থ্রু দিয়ে জমে তৈরি হচ্ছে এই লেয়ার গুলো, সেই জন্য সবসময় ভিতর দিকেই কিন্তু ডিপোজিশন হতে থাকবে। ক্লিয়ার? এবার কাউরি তো ডিপোজিশন করতে করতে সেলটাই মরে গেল না। যখন জাইলেম পড়ছিলাম, ট্রাকিয়া, এরা তো সব মৃত হয়ে গেল, কারণ এত ডিপোজিশন করেছে যে ভিতরে সাইটোপ্লাজমে দফা রফা করে দিচ্ছে। ও গোটা সেলটাই শুধু ডিপোজিশনই আছে, আর মাঝখানে হয়তো একটু ফাঁকা আছে, আর বাকি সব ডিপোজিশন। তখন এই জায়গাগুলো উদ্ভিদ পছন্দ করছে টিউব করে না, মনে মনে এই জায়গা দিয়ে জল নিয়ে যাবো, খাবার নিয়ে যাবো। খাবার জেনারেলি ফ্লোয়েম দিয়ে হয়, যেখানে লিভিং টিস্যু আছে, কিন্তু জল বা জলে দ্রবীভূত খনিজ লবণ সবসময় জাইলেমের উপাদান দিয়ে যায়। আর এটাই তো ভালো জায়গা, যে এত শক্তপোক্ত একটা পাইপ তৈরি করেছি, এত মোটা একটা পাইপ, তার মধ্যে এইটুকু সরু ছিদ্রপথ, যা আরামসে জল নিয়ে যা, সুন্দর জল উঠবে, প্রেসারও থাকবে। বোঝা গেল? গাছ বলে ভেবো না এরকম করে যে কিছু করে নাই, অনেক কিছু করেছে, বুঝলে? এই তো হলো মোটামুটি সেল ওয়াল। মোটা না হলেও চামড়া ফাটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে অবশ্যই। কারণ দেখো, বিষয়টা হলো জেনারেলি চামড়াকে আমরা স্ট্রেচেবল বলছিলাম, যে চামড়ার নিচে অ্যাডিপোস টিস্যু আছে, সেই অ্যাডিপোস টিস্যুই ফ্যাট ডিপোজিশন হয়। আর ভিতরে যখন চাপ বাড়ে তখন স্কিনকে স্ট্রেচেবল হতেই হয়, স্কিন বাড়ার তো উপায় নেই। তা স্কিনকে বাড়াতে গেলে একমাত্র সেল ডিভিশন করাতে হবে, সেল ডিভিশন করিয়ে বাড়তে পারে। ওকে, এটা হলো। এবার বলছে যে মোটা নয় অথচ চামড়া যদি ফাটা হয়। তো মোটা নয় তুমি কোন রেসপেক্টে ভাবছো তুমি মোটা নও? মানে আমি মোটা কি মোটা নয় ভুঁড়িটাকে বাদ দিলে, আমি মোটা কি মোটা নয় বিভিন্ন জনের রেসপেক্টে বিভিন্ন রকম হবে। কেউ বলবে না ঠিকঠাক আছে, হ্যাঁ, কেউ বলবে না না একটু মোটা মোটাই লাগছে। বোঝা গেল? তো এটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। মানে তুমি একদম রোগা বা কাঠির মতো স্ট্রাকচার, মানে তার দেহের গঠন, আর তার স্কিন ফাটা ফাটা, তাতেও হতে পারে। কেন বলছি ভাবো এবার। কারণ হলো সে হয়তো ওভারঅল রোগা, কিন্তু দেখা গেল বিভিন্ন জায়গায় যেখানে ফ্যাট জমে ভালো, সেখানে ভালোই জমেছে। কে বললো যে রোগাদের কোথাও জমানো নাই? জমতে দিতে পারে, তাই না? তাহলে ফ্যাট কোথায় বেশি জমে সেটা আগে জানতে হবে আমাকে। ফ্যাট বেশি জমে মেনলি সবার জন্য এইসব রিজিয়ন গুলোতে, এগুলো ফ্যাট জমার বেশি জায়গা, এগুলো জায়গা। সেই জন্য ভুঁড়িটা এখানেই হয়, এখানে হয় না। বোঝা গেল? তা ফ্যাট জমার জায়গা গেল, ট্রাইসেপসে জমে এগুলোতে, এগুলো ফ্যাট জমার আদর্শ জায়গা। মেয়েদের ক্ষেত্রে আরো অন্যান্য অঙ্গ রয়েছে যেখানে ফ্যাট জমা যায়। তাহলে ফ্যাট জমে কোথায় জানতে হবে। এবার দেখা গেল একটা ছেলে, সে রোগা পাতলা বা এবার দেখা গেল এই সমস্ত রিজিয়নে তার যথেষ্ট ফ্যাট জমে আছে, হতে পারে না, তো সেই সব রিজিয়ন ফাটা হতেই পারে। তো এটা বলা মুশকিল যে সে রোগা হলে তার চামড়া ফাটা হবে না। হ্যাঁ, বেশি করে রোদে ভিজে নাও আর কি, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে রং তৈরি হয়ে যাবে সব। আচ্ছা, এন্ডোমেমব্রেন সিস্টেম। দেখো, আমরা যখন সেল অর্গানেলস গুলো পড়ছিলাম, সেই সেল অর্গানেলস গুলো পড়তে পড়তে আমরা মাঝখানে এসে এন্ডোমেমব্রেন সিস্টেমের কথা বলেছিলাম, এবং খুব বেশি দেরি হয়নি, আমরা মোটামুটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়িয়ে নিয়েছিলাম। যে তারপরে এন্ডোমেমব্রেন সিস্টেমের কথা বলেছিলাম, যে চারটে সেল অর্গানেলস রয়েছে যারা এন্ডোমেমব্রেন সিস্টেমে রয়েছে: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোজোম আর ভ্যাকুয়েল। এখানে এনসিইআরটি তে একদম প্রথম থেকেই শুরুতেই দেওয়া আছে এন্ডোমেমব্রেন সিস্টেম, তাদের আন্ডারে কোন কোন সেল অর্গানেলস গুলো রয়েছে। তুমি দেখো 8.5.3 এইরকম কালামে যখন তুমি এন্ডোমেমব্রেন সিস্টেম পাচ্ছ, দেখো সেল অর্গানেলস গুলো 8.5.3.1, 3.2, 3.3, 3.4, দেখো চারটে সেল অর্গানেলস পরপর আসছে যাদেরকে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তাই না? তাহলে এটা তো সুন্দর বোঝা যাচ্ছে যে এন্ডোমেমব্রেন সিস্টেমে চারজন আছে। যাই হোক, কাদেরকে এন্ডোমেমব্রেন সিস্টেম বলছে আগে এনসিইআরটি কি বলছে শুনে নাও। While each of the membranous organelles is distinct in the term of its structure and function, many of these are considered together as the endomembrane system because their function are correlated, sorry, coordinated. দেখো, একে অপরের আলাদা আলাদা আইডেন্টিটি আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো একদম টিপিক্যাল, সেখান থেকে গলগি বডিকে পুরো আলাদা করা যাচ্ছে, সেখান থেকে লাইসোজোমকে পুরো আলাদা করা যাচ্ছে, ভ্যাকুয়েলকে পুরো আলাদা করা যাচ্ছে। তবে এদের কাজের মধ্যে মিল আছে, এরা কোঅর্ডিনেশন করে চলে।
সেই জন্য এদেরকে একটা সিস্টেমের মধ্যে রাখা হয়েছে যাদেরকে বলা হচ্ছে এন্ডো মেমব্রেন সিস্টেম। এরা সকলেই আলাদা আলাদা, কিন্তু এরা একটা সিস্টেমে কাজ করছে, একটা কোঅর্ডিনেশনের থ্রু দিয়ে কাজ করছে, সেই জন্য এদেরকে এন্ডো মেমব্রেন সিস্টেম বলা হয়। ওকে, the endomembrane system includes endoplasmic reticulum, Golgi body, lysosome, vacuoles. Since the function of the mitochondria, chloroplast, and peroxisome are not coordinated with the above components, these are not considered as a part of the endomembrane system. বাকি যে সেল অর্গানেলস গুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদন করে, তার সঙ্গে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কোনো সম্পর্ক নেই। মাইক্রোবডিজ সে নিজে নিজের মতো কাজ করে, আগের দিন দেখলাম, কোনো সম্পর্ক নাই। বা এখানে দেখো প্লাস্টিডের কথা বলা আছে, কোনো সম্পর্ক নাই। নিউক্লিয়াস, ওকে তো ধরাই নাই, যাই হোক নিউক্লিয়াস, কোনো সম্পর্ক নাই। তাহলে যাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই একে অপরের, তাদেরকে কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেমে রাখা হয়নি, তাদেরকে নন এন্ডোমেমব্রেন সিস্টেমে রাখা হয়। বোঝা গেল? সেই জন্য এন্ডোমেমব্রেন সিস্টেম, আর এখানে দেওয়া নাই নন এন্ডোমেমব্রেন সিস্টেম। এখানে যদি মাইটোকন্ড্রিয়ার আগে তুমি বসাতে পারতে, তাহলে ওখানে নন এন্ডোমেমব্রেন সিস্টেম হতো, যে যারা এন্ডোমেমব্রেন সিস্টেমের সঙ্গে জড়িয়ে নাই তারা। যাই হোক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডিড of eukaryotic cells reveal that the presence of, আচ্ছা আমরা তো এটা জানি সবাই যে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু আছে, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কোনো পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু নেই। তাহলে এখানে যখনই শুরু হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম, তো বলাই হচ্ছে তো মেমব্রেন, তো এখানে মেমব্রেন না সেল অর্গানেলস রয়েছে, তাহলে প্রোক্যারিওটিক সেলে যে থাকবে না বলার অপেক্ষা রাখে না, সব ইউক্যারিওটিক সেলে আছে, এবং ইউক্যারিওটিক সেল তো আমরা পড়ছি। ওকে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপ স্টাডিজ the of eukaryotic cells reveal that the presence of the network of reticulum of tiny tubular structures scattered in the cytoplasm, that is called endoplasmic reticulum. Endoplasmic reticulum. তাহলে এন্ডো মানে ভিতরে, প্লাজমিক মানে সাইটোপ্লাজম, আর রেটিকুলার মানে রেটিকুলেট স্ট্রাকচার, যারা ছড়িয়ে ছিটিয়ে, যে স্ক্যাটার্ড আছে না, স্ক্যাটার্ড মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, যারা সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে, তাদেরকে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। নামেতেই সব লেখা আছে যে কোথায় আছে, কি করছে না করছে। ওকে, হেন্স ER divided the intercellular space into two distinct compartments, that is luminal মানে ইনসাইড ER and extraluminal cytoplasmic compartments। ভালো করে দেখবে, কারণ এই পার্টিকুলার জায়গা কিন্তু বোর্ডের ব্যাচে বলা হয়নি। তাহলে যখনই এটা একটা সেলের জন্য নিউক্লিয়াস হলো, আর নিউক্লিয়াসের বাইরের মেমব্রেন থেকে যখনই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ছাড়ো, যখনই আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আঁকা শুরু করলাম, ভালো করে ভাবো, যেখানে যে ধরনের ফোল্ডিংই করি না কেন, আমরা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরের একটা লুমেন পাচ্ছি, আর বাইরের দিকে একটা কম্পার্টমেন্ট পাচ্ছি। আমি একটু দেখিয়ে দিই, মার্ক করে দিয়ে দেখো, এটা হলো ভিতরের, তাই না? তাহলে এই যে সবুজ রঙের অংশগুলো পাচ্ছি আমরা, তা কিন্তু সব ভিতরের অংশ, এগুলো কিন্তু ভিতরের অংশ, তাই না? তার মানে বাইরে কিন্তু এমন নয় যে চেম্বার পাচ্ছি না, বাইরে পাচ্ছি। তাহলে এই জন্য এখানে বলা হয়েছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করছে। একটা হলো লুমিনাল মানে যেটা ইনসাইড ER, যেটা সবুজ রঙে দেখানো হয়েছে, এটা ইনসাইড ER, এটা লুমিনাল পার্ট বলা হচ্ছে। আর একটা হলো এক্সট্রা লুমিনাল মানে যেটা সাইটোপ্লাজমে আছে। হিসাব মতো এটা তো সাইটোপ্লাজমের অংশ না, ভেতরগুলো, এই ভেতরগুলো সাইটোপ্লাজমের অংশ, সেই জন্য এদেরকে এক্সট্রা লুমিনাল বলা হচ্ছে। তাহলে সবুজ রঙের মার্ক করা আছে লুমিনাল পার্ট, আর যেগুলো বাকি যেগুলো এগুলো পাচ্ছে আর কি, সেগুলো এক্সট্রা লুমিনাল পার্ট। কম্পার্টমেন্টে ভাগ করা, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে একটা মারাত্মক ইম্পর্টেন্ট কাজ। কারণ গোটা সেলটাই আমরা বলেছিলাম যে যখন যখন একটা ধরো হল ঘর নিয়েছে একটা ব্যাংক দিয়ে, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে কাউন্টার করেছে, হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এগুলো সব টাকা পয়সা লেনদেনের, ব্যাংক ম্যানেজার একটা ঘরে আছে, লোনের জন্য একটা ঘর আছে, এটা ওটা সেটা করে আছে, কিন্তু দেখা গেল সবই প্লাইউড দিয়ে করা আছে, তাই না? গোটাটা একটা হল ঘর ছিল, প্লাই দিয়ে দিয়ে আলাদা করে ঘরটা তৈরি করেছে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না জাস্ট প্লাইয়ের কাজটা করে। সেল একটা ঘর ছেড়ে দিয়েছে, গোটাটা একটা ঘর, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওই প্লাইউড দিয়ে স্ট্রাকচার তৈরি করে দিয়েছে, বিভিন্ন কম্পার্টমেন্ট করে দিয়েছে। কারণ ম্যানেজারের সঙ্গে লোন ম্যানেজারের
ধসাধসি হয়ে যাবে। বা যখন টাকা পয়সা তুলতে এসছে বা জমাইতে এসছে, যখন 500 700 1000 2000 5000-এর কেস চলছে, তখন ব্যাংক ম্যানেজার হয়তো লক্ষ লক্ষ টাকার ডিল করছে, সব গুলিয়ে যাবে সব। হ্যাঁ, সেই জন্য আলাদা রাখার দরকার আছে সবাইকে, সেই জন্য আলাদা। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম চেম্বারটাকে ভাগ করেছে এই সুবিধার্থে যে এই চেম্বারের মধ্যে গাদা গাদা কেমিক্যাল রিয়াকশন চলছে। তাহলে এত কেমিক্যাল রিয়াকশন কিন্তু একসঙ্গে চললে কেমিক্যাল হয়ে যায় না, কেমিক্যাল তো রিয়াকশন, তাহলে সব গোলমেল হয়ে যাবে। সেই জন্য কম্পার্টমেন্টে ভাগ করার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা করে। ওকে। আচ্ছা, the endoplasmic reticulum bearing ribosome on their surface called rough endoplasmic reticulum. In the absence of the ribosome, they appear smooth and called smooth endoplasmic reticulum. এই সব বলার দরকার নাই। হ্যাঁ, এখানে নিউক্লিওলাস ছিল মনে করে দেখো, আমিও গোল্লা করলাম। হ্যাঁ, নিউক্লিওলাস, এখান থেকে রাইবোজোম তৈরি হয়, রাইবোজোমের সাব ইউনিট দিয়ে পোর দিয়ে বেরিয়ে আসে, সামনের দিকের পোর্শনে আরইআর হয়, আর পরের দিকের পোর্শন গুলো এসিআর হয়। বলবো না, বোর্ডের ভিডিও দেখো। RER is frequently observed to the cells actively involved in protein synthesis. রাইবোজোম যেহেতু RER এর কাছে আছে, মামার বাড়িতে থাকার কথা বলেছিলাম, তাহলে মামা বড় লোক, মানে RER প্রোটিন সিনথেসিস করতে পারে। ওকে। আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড সিনথেসিস করতে পারে। ইন অ্যানিমাল সেলস লিপিড লাইক স্টেরয়েডাল হরমোনস আর সিনথেসাইজড ইন এসিআর। লাস্ট লাইনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। RER এসিআর এর কাজ তো ইম্পর্টেন্ট বটেই, হ্যাঁ, তার সঙ্গে লাস্ট লাইন যেটা রয়েছে, ইন অ্যানিমাল সেলস লিপিড লাইক স্টেরয়েডাল হরমোনস আর সিনথেসাইজড ইন এসইআর। এই লাইনটা দেবে, দিয়ে RER দেবে সুন্দর করে। হ্যাঁ, তাহলে তখন স্টেটমেন্টে বুঝবে যে ঠিক হলো কিনা। কখন ভুল হয়? দুটো স্টেটমেন্ট দিলে ভুল হয় না। স্টেটমেন্ট যখন 7টা 8টা দিয়ে দেয় যে নিচের কয়টি স্টেটমেন্ট ঠিক আছে, তখন গন্ডগোল গুলো হবে। তুমি ভাবছো এ আর কি ব্যাপার, আমি বুঝে গেছি তো, এসিআর তো লিপিড সিনথেসিস করে, আমি জানি তো, তাহলে মানে স্টেরয়েডাল হরমোন মানে, যদি এটাই হয় বিষয়, তাহলে তাই হলো বিষয়টা যে স্টেরয়েডাল হরমোন মানে লিপিড জাতীয় হরমোন, তাহলে এসিআর সিনথেসিস করে, একদম সিম্পল ব্যাপার হয়ে গেল। কিন্তু এই গন্ডগোল, এই পরিবেশ আর পরীক্ষার হলের পরিবেশ আলাদা, তাই তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার হলের পরিবেশ পুরো আলাদা, চুপচাপ পরিবেশ। সেই পরিবেশে তোমাকে ভাবনা চিন্তা দেওয়া হয়েছে করতে, কিন্তু ভাবনা চিন্তা তখন মাথায় তো অন্যরকম ঘুরঘুর করছে। সুতরাং 6-7টা স্টেটমেন্ট দিয়ে দিলে তখন সেই স্টেটমেন্টে এই ধরনের ভুলগুলোকে খুঁজে বের করা, মানে অ্যাকচুয়ালি লুক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য খুব ভালো করে এইসব ভুল ভ্রান্তির জায়গাগুলো আগে ভালো করে বুঝে নিতে হবে, যে এই জায়গাগুলো ভুল হয়। হ্যাঁ, আগে ভুলটাকে শুধরাতে হবে, তারপর ঠিকই জায়গায় যেতে হবে। ওকে। নেক্সট, গলগি অ্যাপারেটাস। ক্যামিলো গলগি, এর আগে কারোর নাম আসে নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কারোর নাম আসে নাই, পড়বো না। এখানে নাম চলে এসছে, ক্যামিলো গলগি নাম এসছে, তাহলে পড়তে হবে। বলে দিয়েছি সাইন্টিস্টের নাম পড়তে হবে না যদি এনসিইআরটি তে না থাকে। তাহলে এখানে ক্যামিলো গলগি নাম আছে, এবং ফার্স্ট অবজার্ভড দ্য স্টেন্ড রেটিকুলার স্ট্রাকচার near the nucleus. There are later named Golgi bodies after him. They consist of many flat disc-shaped sacs, cisternae. They are sacked parallel to each other. Varied number of cisternae Golgi body complex. Cisternae. আচ্ছা, সবকিছু বলতে গেলে তো শেষ হবে না, না? এখানে যেটা বলতে হবে সেটা হলো যে এসিআর এর যে স্ট্রাকচার ছিল সেখানে কিন্তু এখানে বলা হলো না যে এসিআর, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু বলা হলো না যে কি দিয়ে তৈরি। সিস্টার্নি, টিবিউলস আর ভেসিকেল, এই তিনটে জিনিস যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে, কোথাও বললাম না, বলে নাই এনসিইআরটি কিছু। যাই হোক, বলে নাই, কি আর করা যাবে। এই যে ভেসিকেল আমরা পেলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সেই ভেসিকেল গুলো এখানে জুড়ে জুড়ে হয়েছে এই স্ট্রাকচারটা, যার নাম গলগি বডি। এটা আমরা বোর্ডের ভালো করে বুঝিয়ে রেখেছি। এবার গলগি বডির এখানে আমরা বলেছিলাম এটাকে ফর্মিং ফেজ বলা হয়, আর এটাকে ম্যাচুরিং ফেজ বলা হয়, কারণ এই দিক দিয়ে সেই মালদার আম ঢুকছে, তাই না? 1 ডিগ্রি স্ট্রাকচারের প্রোটিন ঢুকছে। সুতরাং শুধু প্রোটিন, আবার একজন কোশ্চেন করেছিল তাহলে প্রোটিনই কি শুধু সিনথেসিস করে আর কিছু করে না? না না, সবই করে। আমরা প্রোটিনেরটা ভালো বোঝাতে পারি বলে প্রোটিন দিয়ে আলোচনা করি, নাহলে অন্য কিছুও করতে পারে। এমন নয় যে ভেসিকেলে শুধু প্রোটিনই প্যাক করে আসে, অন্য কেউ আসে না, অন্য কেউ আসতে পারে। এখানে যখন বেরিয়েছিল তখন কিন্তু সেই মামার বাড়ি মাসির বাড়ি যাওয়ার জন্য প্রোটিন 3 ডিগ্রি স্ট্রাকচারে বেরিয়েছিল। তার মানে মাঝে মালদার আমের পেটি খুলেছে, ভেঙেছে, মামা মাসি পিসি করে 4টে প্যাকেট করেছে, যে 4টে প্যাকেট 4 জায়গায় ঠিকানা লিখে বাইরে বার করেছে। তাহলে হলো না এটা
ফর্মিং ফেস আর একটা ম্যাচুরিং ফেস, তাহলে এটা ম্যাচিওর সাইট। ব্যাস এইটাকেই সিস আর ট্রান্স, এটা বুঝে নিতে হবে, ব্যাস আর কিছু কাজ নেই। তার মানে উত্তল দিক আর অবতল দিক, দুটো দিক রয়েছে না, একটা কনভেক্স একটা কনকেভ, দুটো সাইড রয়েছে গলগি বডি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, দা গলগি সিস্টার্নি, মানে সিস্টার্নি মানে এগুলো আর কি, হ্যাঁ, সিস্টার্নি আর the Golgi cisternae are concentrically arranged near the nucleus with distinct convex cis, তাহলে কনভেক্স যেটা রয়েছে সেটা সিস ফেস, মানে এটা হচ্ছে সিস ফেস, আর যেটা কনকেভ রয়েছে এটা হচ্ছে ট্রান্সফেস। ব্যাস এইটুকু জানলেই তোমার গলগি বডি এখানে জানাটা হয়ে গেল আর কি মোটামুটি, ঠিক আছে। তাহলে সিস ফেস আর ট্রান্সফেস দুটো ফেস রয়েছে। আচ্ছা, the cis and trans faces of the organelles are entirely different but interconnected, একদম লাইন লাইন আছে, এগুলো লাইন দিয়ে আছে। The cis and trans faces of the organelles are entirely different but interconnected, এই লাইনগুলো দিয়ে চলে আসে কোশ্চেনগুলো, ঠিক আছে। তার মানে এর সঙ্গে এর দেখা গেল, এরা দেখা গেল দেখতে মনে হচ্ছে যে এরা কানেক্টেড নয়, কিন্তু ভিতরে ভিতরে এরা কিন্তু পুরো কানেক্টেড, হ্যাঁ, যার মাধ্যমে কিন্তু এরা এই জিনিসটা করতে পারে। এবং গলগি বডিকে ট্রাফিক পুলিশ অফ দ্য সেল বলা হয়, আমরা বলেছি আগেও, হ্যাঁ। তো ট্রাফিক পুলিশ যেমন নিয়ন্ত্রণ করে কে কোথায় যাবে, তাহলে কোন প্যাকেটটা মামার বাড়িতে কোন প্যাকেটটা মাসির বাড়িতে যাবে সব কিন্তু গলগি বডি নিয়ন্ত্রণ করছে, ঠিকানা লেখা আছে। দ্য গলগি অ্যাপারেটাস, the Golgi apparatus principally performs the function of the packaging materials to be delivered either the intracellular targets or secreted outside the cell, এগুলো বলা আছে, মানে কোথায় পাঠাবে, সেলের মধ্যে রাখতে পারে, সেলের বাইরে যেতে পারে, এখন ডিপেন্ড করছে কোন ধরনের সেল। ধরো 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 পাকস্থলীর গায়ে যে সেল আছে, প্যারাইটাল সেল আমরা পড়েছি, অক্সিপিটাল সেল, এইসব সেল আছে। তো সেই সমস্ত জিনিস স্মরণ করে ও কি সেলের মধ্যে নিয়ে বসে থাকবে? ও তো এনজাইমেটিক জুস হিসাবে, গ্যাস্ট্রিক জুস হিসাবে বাইরে বার করে দেবে, মানে পাকস্থলীতে বার করে দেবে। তাহলে ওই সেলে তার সিক্রেশন ভেতরে রাখবে না, বাইরে বার করে দেবে। আবার কোনো জায়গায় দেখা গেল যে সিক্রেশন হোক বা মাসেল সেল, ধরো মাসেল প্রোটিন তৈরি করছে, তো ভেতরেই রাখবে, বাইরে কেন পাঠাবে? তো এটা ডিপেন্ড করছে যে গলগি বডি যা তৈরি করছে তা কোথায় পাঠাবে, ইন্টারনালি রাখবে না এক্সটার্নালি বাইরে বার করে দেবে। সেটা তো বললাম যে তার ঠিকানা লেখা আছে কোথায় যাবে। আচ্ছা, মেটেরিয়ালস টু বি প্যাকেজড ইন দ্য ফর্মস অফ ভেসিকল ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফিউজ উইথ দ্য সিস ফেস, এইগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্যাকেজ আকারে বেরোচ্ছে, সিস ফেসে ঢুকছে, আর সেই প্যাকেজ গুলো মিশে এটা তৈরি হয়েছে। আর যা হচ্ছে নতুন আবার প্যাকেট তৈরি করছে, কারণ ভেসিকল সবসময় তৈরি করতে পারে, সেটা আবার ট্রান্সফেস দিয়ে বেরিয়ে আসছে, এগুলো বলা আছে পরের লাইনগুলোতে। ওকে, এই নাম্বার অফ প্রোটিন সিনথেসাইজ বা রাইবোসোম বাদ, ঠিক আছে, ওগুলো সব ওই কথাগুলোই বলা আছে দেখবে। লাইসোজোম, মানে এই চারটে সেল অর্গানেল পড়ে দিতে হবে, নাহলে হবে না। লাইসোজোম, these are membrane bound vesicular structure formed by the process of the packaging in the Golgi apparatus, আমরা লাইসোজোমকে দুদিন আগেই পড়ালাম। এই যে প্যাকেজ, এই প্যাকেজের কেউ কেউ এখানে এসে ফিউজ করেছে, কারণ এটা যদি এনজাইম হয় আর যদি লাইসোজোমের মধ্যে থাকা হাইড্রোলাইটিক এনজাইমের মতো কেউ হয়, তাহলে অবশ্যই সেই প্যাকেট এখানে আসবে। তার মানে এ এসে এখানে ফিউজ করলো, এর মধ্যে জিনিস থাকা যে এনজাইম তা ভেতরে ঢুকে গেল, হয়ে গেল লাইসোজোম, হয়ে গেল। আর লাইসোজোম সবসময় প্রায় থাকে গলগি বডির কাছাকাছি, যদিও জোন অফ এক্সক্লুশন বলে একটি বিষয় আমরা পড়ি, যে গলগি বডির আশেপাশে কোনো সেল অর্গানেলস থাকে না। তো যত দূরেই থাকুক না কেন, এ ওর কাছাকাছি থাকে আর কি। কি বললাম বুঝতে পারলে, মানে দূরের কাছে এ, যদি পাশাপাশি নাও থাকে তো দূরের কাছে এই থাকে, কারণ এখানেই এসে সব ঢুকতে হবে মেজরিটি ক্ষেত্রে। ওকে, যদি অ্যানিমাল সেল হয়। The isolated lysosomal vesicle have been found to be very rich in almost all types of hydrolytic enzyme. As for example, hydrolysis, lipase, protease, carbohydrate, মানে যাদেরকে যে ডিগ্রেড করে তাদের নাম হিসেবে দেওয়া আছে, কোনো পার্টিকুলার ডিগ্রেডিং এনজাইমের নাম দেওয়া নেই। বলছি যে লাইপেজ, যারা লিপিডকে ডাইজেস্ট করে, লিপিডকে নষ্ট করে, তাদের কথা বলা আছে। প্রোটিয়েজেস দেওয়া আছে, কোনো নির্দিষ্ট প্রোটিনের কথা বলা নাই কিন্তু, একদম ডাইরেক্ট প্রোটিয়েজেস দেওয়া আছে, মানে প্রোটিনকে যারা ড্যামেজ করে, যারা কার্বোহাইড্রেটকে ড্যামেজ করে তাদের কথা বলা আছে। অপটিমালি অ্যাক্টিভ অ্যাট দ্য অ্যাসিডিক পিএইচ, ইম্পর্টেন্ট লাইন,
অপটিমালি অ্যাক্টিভ অ্যাট দ্য অ্যাসিডিক পিএইচ। হাইড্রোলাইটিক এনজাইম এই পরিবেশে কাজ করবে যখন পিএইচ অ্যাসিডিক হবে, ঠিক আছে। These enzymes are capable of digesting carbohydrates, protein, lipids and nucleic acid. সবাইকে ডাইজেস্ট করার মতো ক্ষমতা রাখে, আর সেই জন্যই এরা সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল, ঠিক আছে। যখন প্রয়োজন হয় নিজের ইচ্ছা মতো কিন্তু যে কোনো কাউকে ড্যামেজ করতে পারে, নিজে তো মরবেই, সবাইকে নিয়ে মরবে। সুইসাইড করা মানে এখানে সেলটার সুইসাইড, সেল অর্গানেলস এর সুইসাইড না, তাহলে বলবে যে লাইসোজোম মরে যাবে। সুইসাইড মানে হলো সেলটার সুইসাইড করা। তাহলে এখানে বিষ ভর্তি প্যাকেট, প্যাকেট ফাটাবে, সেল গোটা নিজে নষ্ট হয়ে যাবে, এই জন্য সুইসাইডাল ব্যাগ বলা হয়। Next, vacuole. The vacuole is the membrane-bound space formed by the cytoplasm. এই দেখো, আমরা সেই ভ্যাকুয়েল পড়ার সময় বলছিলাম না, টোনোপ্লাস্ট। ভ্যাকুয়েলের আমরা বলেছিলাম, দেখো যে ভ্যাকুয়েলের ক্ষেত্রে যে মেমব্রেন, আর কাউরির মেমব্রেনের কোনো নাম হলো না, তাহলে ভ্যাকুয়েল এসে হঠাৎ নাম হয়ে গেল কি করে? একটা নাম দিয়েছে টোনোপ্লাস্ট। বলেছিলাম যে এটা কিছু কিছু না কিছু তো স্পেশালিটি আছে, আর স্পেশালিটি এই কারণেই যে এটা সাইটোপ্লাজম দ্বারা ফর্ম করেছে, সেই জন্য এই মেমব্রেন একটু স্পেশাল। হ্যাঁ, কেন? মানে এটা টিপিক্যাল মেমব্রেন বলতে পারি না আমরা, ভ্যাকুয়েলকে ঠিক টিপিক্যাল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বলতে পারি না, তবে মেমব্রেন লেসও বলতে পারবো না আমরা, ঠিক আছে। সাইটোপ্লাজম দ্বারা তৈরি মেমব্রেন। ইট কন্টেন্স ওয়াটার, স্যাপ, এক্সক্রেটরি প্রোডাক্টস এন্ড আদার মেটেরিয়ালস নট ইউজফুল ফর দ্য সেল, নট ইউজফুল ফর দ্য সেল। তাহলে দেখো এটা কি কি ধারণ করতে পারে? জল ধারণ করতে পারে, স্যাপ মানে কোষ রস ধারণ করতে পারে, রেশন পদার্থ ধারণ করতে পারে, এবং অন্যান্য মেটেরিয়াল যেটা ইউজফুল না। দেখো প্রথম লাইনগুলোর সঙ্গে কিন্তু ইংরেজিতে জানি তোমরা খুব দক্ষ, কিন্তু তবুও পড়ার সময় যেন এগুলো ভুল ভাল ধারণা মাথার মধ্যে ঢুকে না যায়। এই যে আদার মেটেরিয়ালস নট ইউজফুল ফর দ্য সেল, মানে এই আগেকার ওয়াটার, স্যাপ বা এক্সক্রেটরি প্রোডাক্ট কে বলে নাই, বলেছে আদার মেটেরিয়ালস নট ইউজফুল ফর দ্য সেল, তাকে রেখেছে। মানে এখানে জল প্রয়োজনীয় সেলের জন্য বা ভ্যাকুয়েলের জন্য, নিজের জন্য ওয়াটার স্যাপ বা ওয়াটার এক্সক্রিটরি প্রোডাক্ট ইভেন গাছের প্রয়োজনীয় হতে পারে, তাদেরকে বলে নাই নট ইউজফুল ফর দ্য সেল, বলে অন্যান্য উপাদান যেগুলো নট ইউজফুল ফর দ্য সেল সেগুলোকেও রেখেছে। বোঝা গেল? লাইনটা পড়তে গিয়ে যেন ভুল না বুঝো, কারণ অনেক ভ্যাকুয়েল এয়ার স্টোর করে, অনেক ভ্যাকুয়েল ফুড স্টোর করে। এখন তখন যখন যদি বলা হয় যে নট ইউজফুল ফর দ্য সেল, তাহলে স্টোর করে রেখেছে, আর নট ইউজফুল ফর দ্য সেল এটা কখনো হতে পারে? হতে পারে না। তাহলে এইটা এন্ড এর পর থেকে মানেটা বুঝবে সেইগুলোকে যেগুলো নট ইউজফুল ফর দ্য সেল। ওকে, দ্য ভ্যাকুয়েল ইজ বাউন্ড উইথ a single membrane called tonoplast. The plant cell is vacuole can occupy up to 90% of the cell volume. মানে একটা সেলের ক্ষেত্রে আমরা দেখি সেই যখন এটা একটা যদি সেল হয়, দেখা গেল একটা সেলের ক্ষেত্রে এই এত বড় জায়গা জুড়ে ভ্যাকুয়েল রয়েছে, ভ্যাকুয়েল এত প্রেসার দিয়েছে নিউক্লিয়াসকে পর্যন্ত সাইডে ঠেলে দিয়েছে। তো সেটা বলা হচ্ছে 90% পর্যন্ত একটা প্ল্যান্ট সেলে সেল ভ্যাকুয়েল স্থান দখল করতে পারে, ঠিক আছে। কি টার্ম ছিল, কি নাম ছিল যদি এরকম হয়? মেরে দিল ভুলে। আচ্ছা, in plants the tonoplast facilitates the transport of the number of ions and minerals against the concentration gradient into the vacuole. আচ্ছা, ভ্যাকুয়েল সম্পর্কে দুটো কথা বলে রাখি, যারা 12-এ পড়ো তারা 11 পড়ে এসছো। এই ভ্যাকুয়েলের যে কত গুরুত্ব আছে না, শুধু ভ্যাকুয়েলের 4টে কাজ বুঝতে হবে না, ভ্যাকুয়েলের গুরুত্ব আমরা তখন বুঝতে পারি যখন আমরা কি পড়ি বলো তো, যখন ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, বুঝতে পারছো? ওই যখন ক্যাম্প পড়ছিলাম, ক্যাম্প সাইকেল, হ্যাঁ, ক্যাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, তখন দেখছিলাম ভ্যাকুয়েলের মধ্যে স্টোর করে রাখার গল্প। দিনে রাতে যাদের স্টোমাটা উল্টো টাইমে খোলে, দিনের বেলা স্টোমাটা বন্ধ রাখে, রাতের বেলা খোলে, ঠিক আছে। সেই সমস্ত জায়গাতে আমরা ভ্যাকুয়েলকে দেখেছিলাম, যেখানে স্টার্চকে স্টোর করে রেখেছে। হ্যাঁ, রাতের বেলা তাদেরকে প্রসেস করছে, কার্বন ডাইঅক্সাইড ফিক্স করছে, তারপরে আবার গিয়ে ভ্যাকুয়েলে ঢুকিয়ে দিচ্ছে ম্যালিক অ্যাসিডকে। তো ওখানে ভ্যাকুয়েলের ব্যাপক কাজ ছিল। ইভেন যত আয়ন ম্যাক্সিমাম ক্ষেত্রে সেল অ্যাবজর্ব করে, তার বেশিরভাগ আয়ন কিন্তু ভ্যাকুয়েলের মধ্যে থাকে। তাহলে শুধুমাত্র ভ্যাকুয়েলের কাজ ফুড স্টোর করা নয়, সঙ্গে সঙ্গে বিভিন্ন আয়নকে স্টোর করাও কিন্তু ভ্যাকুয়েলের কাজ, গুরুত্বপূর্ণ কাজ ভ্যাকুয়েলের। ওকে, আর সেই জন্য দেখো, হেন্স দেয়ার কনসেন্ট্রেশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার ইন দ্য ভ্যাকুয়েল দ্যান ইন সাইটোপ্লাজম। যেহেতু বেশি পরিমাণে আয়নের কনসেন্ট্রেশন রয়েছে,
সেই জন্য ভ্যাকুয়েলের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট সব সময় সাইটোপ্লাজমের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের থেকে হাইয়ে থাকে। এই জায়গা ধরে ধরে কোশ্চেন করবে, বুঝলে সবিক? সব গল্প বেরিয়ে যাবে তখন। এই লাইন ধরে ধরে করবে যে দেয়ার কনসেন্ট্রেশন ইজ সিগনিফিকেন্টলি হায়ার, হায়ারের জায়গায় লোয়ার দেবে, লোয়ার দেন ইন দ্য ভ্যাকুয়েল সাইটোপ্লাজম। বোঝা গেল? জায়গায় জায়গায় একটা করে ওয়ার্ড চেঞ্জ করবে, কোশ্চেন দেবে, আর ভুল হয়ে যাবে। সেই জন্য একটু সতর্ক থাকবে। ইন অ্যামিবা কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েল কি করে বলবো না, কারণ বোর্ডের ব্যাচে বলে দিয়েছি। বলছি কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েল বা সংকোচী গহ্বর কিভাবে অ্যামিবাকে স্থান পরিবর্তন করতে সাহায্য করে, জাস্ট 2-1 দিন আগে দেখিয়েছি। আমার মনে হয় দেখানোর দরকার নেই, দেখা যাবে? হ্যাঁ, ছাড়বো কেন? মানে আমি নয়, তোমরা ভাবছো ছাড়বো কেন? বলুন, লাগে শুনবো, না লাগে শুনবো না, তবু ঠিক আছে, আপনি বলুন। বললাম না এরকম করে, ধরো অ্যামিবা ওইদিকে মাসির বাড়ি যেতে চাইছে, তো অ্যামিবা সিঙ্গেল সেল ইউক্যারিওটিক সেল, এখানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল আছে এটা এরকম করে এত বড়, তো বাকিটা সাইটোপ্লাজম আছে। এবার কি করলো, প্রথমে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটাকে এখানে নিয়ে চলে এলো, যেদিকে যেতে চাইছে, তাহলে এখানে নিয়ে চলে এলো কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটাকে, ঠিক আছে? তাহলে এখানে স্পেসটা ফাঁকা হয়ে গেল, তাহলে এইদিকে সাইটোপ্লাজম গুলো সব এদিকে খানিকটা সরে এলো, তাহলে এই ডটের লাইনটা আমরা একটু, এই লাইনটা একটু সরিয়ে নিয়ে এলাম, তাহলে ওদিকে প্রেসার বাড়ছে। এদিকে মাছে কি করলো, সংকোচী গহ্বর ফুস হাওয়া, ওই রেড গ্ল্যান্ড আর রেটিয়া মিরাবিলিয়া পড়েছিল তো মাছে, এই হাওয়া করতে পারে, মানে বলছি চুপসে যেতে পারে আর কি। তো এই জন্যই তো কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েল বা সংকোচী গহ্বরের নাম, সংকোচিত হতে হয়ে যায়। তাহলে এখানে কেউ নাই, তার মানে সাইটোপ্লাজম সব এই ফাঁকা স্থান দখল করতে আসছে। তাহলে যখনই এত সাইটোপ্লাজম এদিকে আসবে, তখনই এর তো সরে এলো না, এই তো মাসির বাড়ি যাওয়ার একটা স্টেপ চলে এলো। তাহলে এখান থেকে এতটা স্টেপ এগিয়েছে, মানে এতটা স্টেপ এগিয়েছে, তাহলে পুরো লাইন যেটা আছে সেটা আগেকার পজিশন, ডটেড লাইন যেটা আছে সেটা এখনকার পজিশন। তাহলে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়েলের থ্রু দিয়ে অ্যামিবাকে স্থান পরিবর্তন করতে সাহায্য করে। আজকের মতো এই পর্যন্তই, ঠিক আছে? নেক্সট আমরা নন এন্ডোমেমব্রেন সিস্টেমে যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো। ওকে।